ওয়েস্ট ওয়েস্ট শম্ভুপুর নেতাজি বিদ্যানিকেতন থেকে যিনি জয়েন করেছেন তার কাছে আমাদের আন্তরিক অনুরোধ, কাইন্ডলি আপনি আপনার সাউন্ডটা একটু মিউট করে রাখবেন প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমরা ৬৯ পর্বে আজকে সবাই একত্রিত হয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয়, স্যারকে আমার প্রণাম জানাই। যুক্ত হয়েছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, স্যার আমার প্রণাম নেবেন। আমাদের ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, নমস্কার জানাই। ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সবিতা সৎপথী দিদিভাই, দিদিভাই প্রণাম নেবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর দাস মহাশয়, জয়েন্ট সেক্রেটারি, সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন। আমরা একটু যান্ত্রিক গোলযোগের কারণে একটু ডিলে হচ্ছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আমরা আজকের মুখ্য আলোচক আমাদের সঙ্গেই আছেন, কিন্তু টেকনিক্যাল একটু সমস্যার জন্য আমরা একটু ডিলে হচ্ছে, এই জন্য ক্ষমা প্রার্থী। স্যার আপনি আনমিউট করুন। দীপক স্যার, মৃত্যুঞ্জয় স্যারের সঙ্গে আরেকবার কথা বলো। স্যারের সঙ্গে কথা বললাম, স্যারের মাইকটা একটু নট ওয়ার্কিং দেখাচ্ছিল, মানে ল্যাপটপের কানেক্টিভিটি ইস্যু হচ্ছিল। তারপর স্যার আবার ঠিক করে রিজয়েন করলেন এই জাস্ট। আমি অনুরোধ করছি আজকের আমাদের মুখ্য আলোচক ক্যাপ্টেন ডক্টর দীপক কুমার সিং মহাশয়কে কাইন্ডলি একটু আনমিউট করে বা আপনার ভিডিওটা অন করে একবার চেক করে দেখুন ভয়েসটা। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর সুব্রত মল্লিক মহাশয়। নমস্কার, সবাইকেই প্রণাম নেবেন। স্যার এই প্রসঙ্গে একটু কথা বলি। আমাদের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্যার প্রণাম নেবেন। স্যার কেমন আছেন? হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। বয়সোচিত স্বাভাবিক আছে, সবাই ভালো থাকবেন। ডক্টর মল্লিক, আপনাকে শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা আপনাকেও এবং সবাইকে। প্রিন্সিপাল বোধহয় বেরিয়ে গেলেন, মানে বেরিয়ে গেলেন ইন দ্য সেন্স এই কানেকশনে নেই বোধহয় এই মুহূর্তে। না, আমাদের অধ্যক্ষ মহাশয় আছেন এবং দীপক কুমার সিং মহাশয় আছেন। আমাদের ওনাদের সঙ্গে দীপক বাবুর সঙ্গে কথা বলছেন বাই ফোনে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। হ্যাঁ স্যার, দুজনকে দেখতে পাচ্ছি। আমাদের অধ্যক্ষ মহাশয় আছেন, উনি ওয়েট করছেন। উনি এলেই অধ্যক্ষ মহাশয় শুরু করবেন।
হ্যালো, হ্যাঁ দীপক দা, আওয়াজ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনতে আচ্ছা, পাচ্ছেন? হ্যাঁ আমি এবার মোবাইল থেকে কিন্তু জয়েন করলাম, ঠিক আছে? ঠিক আছে, তুমি যদি একটু ভিডিওটা অন করে নাও তাহলে আমরা। ঠিক আছে, ঠিক আছে। অধ্যক্ষ মহাশয়, ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা শুরু করব। শুরু করো। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন, এই ছোট্ট প্রয়াসের ৬৯তম পর্বে আমরা সবাই একত্রিত হয়েছি। প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজকের শুভ সন্ধ্যাতে আমরা সবাই ভার্চুয়াল মোডে একত্রিত হওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, আগত আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং শারীর শিক্ষাপ্রেমী সবাইকেই যথাস্থানে প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আজকের স্বাগত ভাষণের জন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে অনুরোধ করব এই পর্বটি স্বাগত ভাষণের মাধ্যমে শুভ সূচনা করার জন্য। নমস্কার স্যার। স্যার, স্যার আপনার সাউন্ড মিউট হয়ে আছে। স্যার আপনার সাউন্ড মিউট হয়ে আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন। পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত আমাদের এই সেবা ভারতী মহাবিদ্যালয়, যেই সেবা ভারতী মহাবিদ্যালয়ের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বা সর্বপ্রথম শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে এই সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন 100 লেকচার সিরিজের একটা আমরা ব্যবস্থাপনা করেছিলাম, যার আজকে ৬৯তম পর্ব। এই পর্বে উপস্থিত আছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শারীর শিক্ষাবিদ। সবাইকে এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি তাদের, যারা আলাপনের পূর্ববর্তী বক্তা হিসাবে আলাপনকে সুসমৃদ্ধ করেছেন, আলাপনকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়েছেন। সবাইকে এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সেই রকম বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের দিনে উপস্থিত হয়েছেন প্রফেসর অলোক কুমার ব্যানার্জি মহাশয়, যিনি রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর, কল্যাণী বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন বিশিষ্ট স্পোর্টস সায়েন্টিস্ট ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। উপস্থিত আছেন ডক্টর দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর, কল্যাণী বিশ্ববিদ্যালয় শারীর শিক্ষা বিভাগ। আরও যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলাপনকে সমৃদ্ধ করছেন এবং করে যাচ্ছেন, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকের যিনি বিশিষ্ট বক্তা, তিনি ক্যাপ্টেন ডক্টর দীপক সিং মহাশয়, যিনি এনসিসি অফিসার বটেন এবং এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, রামানন্দ কলেজ, বিষ্ণুপুর, বাঁকুড়ার। তিনি তার সুসমৃদ্ধ বক্তার দ্বারা আমাদের আলাপনকে সমৃদ্ধ করবেন। আমি আশা রাখছি আজকের আলাপন ডক্টর দীপক সিং এর মহাশয়ের বক্তব্যের দ্বারা সুসমৃদ্ধ হবে। বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আবারও আলাপনে উপস্থিত সমস্ত শিক্ষার্থী, সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার, নমস্কার। আজকে যাকে আমাদের এই আলাপন এবং যার অমৃতবাণী শোনার জন্য আমরা দীর্ঘ অপেক্ষারত, ক্যাপ্টেন ডক্টর কুমার সিং মহাশয় সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় করানোর জন্য আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয়কে
আগ্রহ করব ওনার সম্পর্কে দু চার কথা বলার জন্য। ডক্টর দাস। ধন্যবাদ স্যার, নমস্কার, শুভ সন্ধ্যা। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়েই আলাপন। আজ আমরা সকলেই উপনীত হয়েছি আমাদের 69তম পর্বে। ইতিমধ্যেই আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে এই পর্বের শুভ সূচনা হয়েছে। উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় গুরুজন, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা তথা আমাদের স্নেহের শিক্ষার্থীদের সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আমি পরিচয় করাবো আজকের আমাদের মুখ্য আলোচক ডক্টর দীপক কুমার সিং মহাশয়ের সঙ্গে। আমি প্রথমেই অত্যন্ত গর্ববোধ করছি, আমি আজকে এমন একটি মানুষের সঙ্গে পরিচয় করাচ্ছি যিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। ডক্টর দীপক কুমার সিং তার ব্যাচেলর অফ এডুকেশন যিনি হুগলি মহসিন কলেজে সম্পূর্ণ করেছেন। পরবর্তীতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগ থেকে 2002 সালে বিপিএড, পরবর্তীতে এমপিএড এবং আফটার কমপ্লিশন অফ মাস্টার ডিগ্রি তিনি শারীরশিক্ষার শিক্ষক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়েই শারীরশিক্ষা বিভাগেই গবেষক হিসেবে কাজ করেছেন এবং সবচেয়ে খুশির খবর বা আনন্দের বিষয় 2011 সালে সেই বিশ্ববিদ্যালয়েই শারীরশিক্ষা বিভাগের অন্তর্গত স্পোর্টস ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টে তিনি জয়েন করেন। এবং আজকে এই আলাপনের 69তম পর্বে বোধহয় একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, যার হাত ধরে আমাদের এই আলাপনের প্রথম পর্বের আলোচনা হয়েছিল। অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয় স্যার আছেন আমাদের সঙ্গে এবং তারই সুযোগ্য স্কলার বা ছাত্র ডক্টর দীপক কুমার সিং আমাদের আজকে 69তম পর্বের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন। এছাড়াও আমরা স্যারকে দেখেছি, দীপক স্যারকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে। তিনি সর্বদা একজন বন্ধুপ্রাণ শিক্ষক, তিনি সর্বদাই আমাদেরকে বন্ধু হিসাবে পাশে থেকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগান। আমার আরও একটি ঘটনা শেয়ার করতে আজকে ইচ্ছা করছে স্যারের সম্বন্ধে। স্যারের যে মহানুভবতা, আমি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর প্রথম যে স্কুলটিতে স্যার আমাকে নিয়ে গেছিলেন সঙ্গে করে, স্যার এক্সপার্ট স্যারই আমাকে গাড়িতে করে নিয়ে গেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, সেই দিনটি কখনো ভুলবার নয়। তাই এরকম একজন মানুষ যিনি শারীরশিক্ষা বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়া জগতে যার অপরিসীম দক্ষতা আছে, তিনি বিশিষ্ট একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন বা অ্যাথলেটিক্সেও তার আমরা দক্ষতার পরিচয় পেয়েছি। ওয়েবসাইট মিটে পরপর 2 বার লং জাম্পে প্রথম স্থান অধিকার গ্রহণ করা থেকে হোক বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার ঘটনা হোক, আমরা নানান রকমভাবে স্যারের আমরা দক্ষতার প্রদর্শন দেখেছি বিভিন্ন সময়। এছাড়াও তিনি বর্তমানে রামানন্দ কলেজে বিষ্ণুপুর বাঁকুড়ায় তিনি বিভাগীয় প্রধান হিসাবে শারীরশিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। এছাড়াও নিজ অধ্যাপনার কাজের বাইরে গিয়েও শারীরশিক্ষা জগৎ ও ক্রীড়াবিজ্ঞান জগতের বিভিন্ন বিষয়ের গবেষণা ধারার সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন। তাছাড়াও আজকের দিনে তার একটা আলাদা পরিচয় তিনি তৈরি করতে পেরেছেন বা করেছেন এনসিসির ক্ষেত্রে। আজকে তিনি সহযোগী এনসিসি অফিসার হিসাবে কাজকর্মে নিযুক্ত আছেন 2014 সাল থেকেই। স্যারের যে চলার পথ সেটা আরো সুগম হোক, স্যারের সুস্থতা কামনা করি এবং আজকে যে স্যারের আলোচ্য বিষয়ে স্যারকে আলোকপাত করার জন্য একজন ছাত্র হিসাবে, একজন শিক্ষানবিশ হিসাবে স্যারকে যথাযোগ্য সম্মান জানিয়ে আহ্বান করছি ডক্টর দীপক কুমার সিং মহাশয়কে আমাদের এই 69তম পর্বের আলোকপাত করার জন্য। নমস্কার। নমস্কার, ধন্যবাদ ডক্টর দাস। এবার আমরা ডক্টর, তার আগে আমাদের যেটা বারবার ভুল করছি, ক্যাপ্টেন, যেটার ইচ্ছা অনেক ছিল, সেই উর্দিটা 3 বছর যেন বলছিলাম, সেই সৌভাগ্য তো হয়নি, কিন্তু এই উর্দিটা দেখলেই বারবার যেন মনে হয় যেন কাছের মানুষ, মনের মানুষকে পেয়েছি। আজকে ক্যাপ্টেন ডক্টর দীপক কুমার সিং মহাশয়কে অনুরোধ করব ওনার যে বিষয় অ্যাবায়োটিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড হেলথ, এই বিষয়ে দীর্ঘায়িতভাবে আলোকপাত করার জন্য। নমস্কার স্যার। স্যার আনমিউট নেই।
হ্যাঁ, হয়ে গেছে। সবার প্রথমে আমি আমার স্যার প্রফেসর অলোক ব্যানার্জি স্যারকে স্যার ক্ষমা প্রার্থী, নমস্কার জানিয়ে আপনার কাছে যে দুটো ডিভাইস আছে, একটা ডিভাইসকে একদম সম্পূর্ণ সাউন্ড জিরো করে দিতে হবে। আরেকবার চেক করে নিন স্যার, একটু কথা বলে একটু চেক করে নিন ইকো হচ্ছে কিনা। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, সবার আগে আমি আমার স্যার প্রফেসর অলোক ব্যানার্জি স্যারকে নমস্কার জানিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি আজকে লেকচারটা শুরু করব। তার আগে আমাকে আলাপনে আজকে আমার বক্তব্য রাখার জন্য বা আমাকে একটা টপিকের উপরে আলোচনা করার জন্য আমন্ত্রিত করার জন্য আমি সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রফেসর বা প্রিন্সিপাল আমাদের দেবপ্রসাদ সাহু স্যারকে আর অন্যান্য যারা ওখানে শিক্ষক বা শিক্ষাকর্মীরা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে আমি দেখতে পাচ্ছি কি এখানে ডক্টর সুব্রত মল্লিক স্যার আছেন, যার আমরা ছত্রছায়া মানে 42 দিনের যে কোর্সটা আমরা সার্টিফিকেট কোর্সটা করেছি অ্যাথলেটিক্সের, সেই সময় স্যার আমাদের কিন্তু স্পোর্টস মেডিসিনটা একটু পড়িয়েছিলেন। বা আমার একটা প্রবলেমও হয়েছিল, কিডনিতে স্টোন ধরা পড়েছিল, সেই সময় স্যারই একটা মেডিসিন দিয়েছিলেন, যার ফলে আমি ঠিক হয়েছিলাম। সঙ্গে দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ আগে দেখলাম স্যার ডিকেবি স্যার আছেন, ডিকেবি স্যারকেও নমস্কার জানিয়ে আমি আর বেশিক্ষণ সময় না নিয়ে আমি ডাইরেক্ট আমার আজকে যে টপিক সেই আলোচনাতে আমি চলে যাচ্ছি। হ্যাঁ স্যার, প্রসেসটা ঠিক ছিল। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমার টপিক হচ্ছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড হেলথ, অর্থাৎ আমাদের পরিবেশে দু ধরনের ফ্যাক্টর, মানে দু ধরনের ফ্যাক্টরস থাকে, যার ভয়েস ব্রেক করছে আপনার। এটা দেখে নেওয়া যাক।
এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, একজন ব্যক্তি মানে বয়স্ক ব্যক্তি তিনি জগিং করছেন, আর অন্যদিকে একজন ইয়ং ম্যান তিনিও জগিং করছেন একটা খোলামেলা পরিবেশে। কিসের জন্য? হেলথ জন্য, ভালো স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য বা ভালো থাকার জন্য ওনারা দুজনই এখানে জগিং করছেন। স্যার স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে না। আবার অন্য স্লাইডে দেখা যাচ্ছে স্লাইডটা দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, কিন্তু আপনি যেভাবে বলছেন সেভাবে চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে? আপনি নেক্সট স্লাইড করুন স্যার। চেঞ্জ হয়েছে? না স্যার, চেঞ্জ হচ্ছে না। হয়নি স্যার, আপনার প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে। স্যার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি। স্যার আপনি আনমিউট করুন। ওয়েদার চেঞ্জের জন্য নেটওয়ার্ক আজকে অনেকটাই স্লো। নেটওয়ার্ক প্রবলেম আছে প্রচুর মনে হচ্ছে। আজকের ওয়েদার চেঞ্জের জন্য এই সমস্যাটা হচ্ছে, সব দিকে হচ্ছে। স্যার আপনি প্রেজেন্টেশন শুরু করুন। স্যার কথা বলুন না, আপনার পিপিটি দেখা যাচ্ছে। একবার ভয়েসটা চেক করবো স্যার, এবার কথা বলুন।
স্যার আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন দীপক স্যার? আপনার কিন্তু পিপিটি শো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনার কোথাও শোনা যাচ্ছে স্যার। চেঞ্জ হচ্ছে? চেঞ্জ করলে আপনি চেঞ্জ করুন না, আপনি ওখানে চেঞ্জ না করে একদম ডাইরেক্ট ওখানে 2 নম্বরে ক্লিক করুন না। 2 নম্বরে ক্লিক করেছি, বাঁ দিকে 2 নম্বর স্লাইডে যান, বাঁ দিকে, না না ওখানে একদম বাঁ দিকে আপনি চলে যান, বাঁ দিকে 2 নম্বর স্লাইডে ক্লিক করুন। হ্যাঁ করুন ক্লিক 2 নম্বরে, আমি দেখতে পাচ্ছি কারসারটা যেখানে গেছে সেখানেই থাক। বাঁ দিকে 2 নম্বর স্লাইডে আপনি ক্লিক করুন, করুন স্যার। বলছি 2 নম্বর, হ্যাঁ 3 নম্বর স্লাইড চেঞ্জ হচ্ছে স্যার। ঠিক আছে, আপনি ওটাতে ক্লিক করবেন। স্লাইড চেঞ্জ হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। ওকে ঠিক আছে। তো আমি এই কয়েকটা ছবি দিয়ে দেখাতে চাইছিলাম বা দেখাতে চেয়েছি কি মানুষ নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ করে। সে বা যে নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে চায় তাহলে তাকে নিশ্চয়ই ভাবে বা একদম রেগুলার তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে যুক্ত রাখতে হবে। সেই জন্য এইগুলো ছবিগুলো কিছু দেওয়া ছিল, যেমন এখানে দেওয়া আছে কিছু বাচ্চারা ফুটবল খেলছে, কিছু ছেলেমেয়েরা আবার একদিকে ছোটাছুটি করছে। এইটা আসল উদ্দেশ্যটা হচ্ছে এই পিকচারগুলো দেওয়ার কি যদি কেউ নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে চায় তাহলে তাকে কিন্তু কোনো না কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিক চর্চার মধ্যে নিজেকে ইনভলভ রাখতেই হবে। এবার চলে আসছি আমরা ইন্ট্রোডাকশনে। আজকে ইন্ট্রোডাকশনে এনভায়রনমেন্ট প্রোভাইডস নিউমারাস চ্যালেঞ্জেস টু হিউম্যান হেলথ অ্যান্ড ফিটনেস। পরিবেশ অনেক ধরনের আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মানে মানুষের স্বাস্থ্যটাকে বা সুস্থতাটাকে ধরে রাখার জন্য এনভায়রনমেন্ট কি করে, পরিবেশ অনেক ধরনের আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট কন্ট্রিবিউটস সিগনিফিকেন্টলি টু পিপল হেলথ থ্রু দ্য কোয়ালিটি অফ এয়ার উই ব্রিথ। অর্থাৎ সাধারণত যে পরিবেশ সে আমাদের যে স্বাস্থ্যটা আছে সেটাকে কি করে, তাকে তার কিছু কন্ট্রিবিউশন আছে। ভালো দিকটা কি, মানে আমরা যে এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে আমরা কি পাই, শুদ্ধ অর্থাৎ কোয়ালিটি অফ এয়ার, অর্থাৎ বিশুদ্ধ যদি আমরা বাতাস না পাই তাহলে আমাদের হেলথ কি হবে, এফেক্টেড হবে। বা আমরা যে খাওয়া দাওয়া অর্থাৎ যে আমাদের ফুড, এর সমস্ত জিনিস কিন্তু আমরা পরিবেশ থেকেই পাই। বা আমাদের বেঁচে থাকার জন্য যে জল মানে পানীয় জল, সেই জলগুলোও কিন্তু আমরা পরিবেশ থেকেই পাই। অর্থাৎ একদিকে আমরা ভালো সুস্থ থাকার জন্য আমরা পরিবেশ থেকে কি কি পাই, কোয়ালিটি এয়ার অর্থাৎ শুদ্ধ বাতাস পাই, খাওয়া দাওয়া পাই যেটা দরকার অর্থাৎ, আর সঙ্গে কি পাই, জল পাই। আর অন্যদিকে যদি আমরা কি করি, আদার হ্যান্ডস আমাদেরকে কি করে হেলথ পরিবেশটা আবার অন্যভাবে আমাদের হেলথটাকে এফেক্টেড করে কিভাবে, যেটা আমরা ধরুন ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক না থাকে বা এগ্রিকালচারে যে আমরা পেস্টিসাইডস গুলো ইউজ করি তার ম্যানেজমেন্ট যদি ঠিক না করে তাহলে কেউ এই যে পরিবেশের যে বাতাস এগুলো কি হয়, পলিউশন মানে পলিউটেড হয়ে যায়, বিশুদ্ধ থাকে না, যার ফলে আমাদেরকে এরা কি করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমাদেরকে সুস্থ রাখার জন্য। এবার এখানে বলছে উই নিড সেফ হেলদি অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর গুড হেলথ। অর্থাৎ ভালো থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আমাদের কি দরকার, সেফ অর্থাৎ সুরক্ষিত এনভায়রনমেন্ট থাকা দরকার, সাপোর্টিভ অর্থাৎ যে হেল্প করবে আমাদের, অর্থাৎ ভালো কোয়ালিটি জিনিসগুলো পাবো আমরা হেলথ থেকে, এনভায়রনমেন্ট থেকে, সেরম হেলথ এনভায়রনমেন্ট আমাদের দরকার। The environment in which we live is a major determinant of our health.
অর্থাৎ আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ কিন্তু আমাদের হেলথটাকে একদম বেশি মানে অনেক মেজর ভাবে তারা কি করে প্রভাবিত করে। উই ডিপেন্ড অন এনভায়রনমেন্ট ফর এনার্জি, অর্থাৎ আমরা এনার্জির জন্য এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করি। ম্যাটেরিয়ালস নিডেড টু সাস্টেন লাইফ, আমাদের জীবিত থাকার জন্য আমাদের যেটা দরকার, যে ম্যাটেরিয়ালস গুলো দরকার সেগুলো কিন্তু আমরা পরিবেশ থেকেই পাই। আর সাচ এজ ক্লিন এয়ার, অর্থাৎ শুদ্ধ বাতাসটাও আমরা কিন্তু এনভায়রনমেন্টের থেকে বা পরিবেশ থেকে আমরা পাচ্ছি। এনভায়রনমেন্টাল পলিউটেন্টস ক্যান কজ হেলথ প্রবলেমস। এবার যদি পরিবেশে যে পলিউশন গুলো আছে সেটা কি হয়, আমাদের শরীরের মধ্যে অনেক বিভিন্ন বা নানা ধরনের অসুখ এনে দেয়। যেমন রেসপিরেটরি ডিজিজ হয়, হার্ট ডিজিজ হয়, বা সাম টাইপস অফ ক্যান্সার, কিছু ধরনের ক্যান্সারও হতে পারে আমাদের, যদি আমরা পলিউশন যুক্ত পরিবেশে যদি বসবাস করি। আর এটা কি, people with low income are more likely to live in polluted areas and have unsafe drinking water। অর্থাৎ যাদের ইনকাম কম, মানে যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যে লোক, তারা কি হয় পলিউটেড এরিয়াতে থাকার জন্য বাধ্য হয়। সেখানে তারা কি করে, তাদেরকে শুদ্ধ বাতাস বা শুদ্ধ পানীয় জল কিন্তু পাওয়া যায় না। আর এই যে পলিউশনটা মেনলি এফেক্ট করে কাকে, বাচ্চাদের আর প্রেগনেন্ট উইমেন। যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে তাকে আর বাচ্চাদেরকে কি করে, বেশিভাবে অনেক গুরুত্বভাবে তাদেরকে প্রভাবিত করে। এবার চলে আসি আমরা ফ্যাক্টরস ডিটারমাইন হেলথ। একটা মানুষের বা একটা লোকের যে হেলথ, তাকে প্রভাবিত করার যে কারণগুলো আছে সে আমরা 6টা হেডিং এ দেখে নিতে পারবো। ফার্স্ট হচ্ছে হেরিডিটি। আমরা সবাই জানি কি হেরিডিটিটা আমরা মা বাবার কাছ থেকে আমরা পেয়ে থাকি। এটা ডিউরিং বার্থও হতে পারে বা আফটার বার্থ কিছুদিন পর যাওয়ার পরেও যদি মা বাবার কোনো অসুখ থাকে সেটা সন্তানের মধ্যে চলে আসে। তারপরে পরিবেশ নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। এবার লাইফস্টাইল, একটা মানুষ তার হেলথকে, তার লাইফস্টাইল কিন্তু অনেকভাবে গুরুত্বপূর্ণভাবে কিন্তু প্রভাবিত করে। সে কিরম থাকছে, তার শারীরিক ক্রিয়াকলাপ হচ্ছে কিনা, সে কতটা অ্যালকোহল কনজিউম করে বা স্মোকিং করে কিনা, বা তার খাওয়া দাওয়া ঠিক সময় হচ্ছে কিনা, বা খেলাধুলা ঠিকঠাক করছে কিনা, সেটা হচ্ছে তার লাইফস্টাইল। অর্থাৎ লাইফস্টাইল যেমন হবে তার হেলথ কিন্তু সেরকমই হবে। আর সঙ্গে হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন। এই যে বললাম কি সোশিও ইকোনমিক, অর্থাৎ একটা সামাজিক আর্থিক যে অবস্থাটা সেটাও কিন্তু মানে একটা মানে মারাত্মকভাবে একটা মানুষের বা একটা ফ্যামিলির হেলথকে কিন্তু ডিটারমাইন করতে পারে। কেন, যদি তার ইকোনমিক কন্ডিশন যদি ভালো না হয় তাহলে কি হবে, সে ভালো খাওয়া বা মেডিসিন বা হেলথ রিলেটেড যা আর প্রবলেম হয়, তার মেডিসিন এগুলো যদি না পায় অর্থের অভাবে, তাহলে তার কি হবে, হেলথ কিন্তু এফেক্ট করবে। তারপরে হচ্ছে হেলথ সার্ভিসেস। আমরা জানি কি নানা ধরনের আমাদের সমাজে বা আমাদের দেশে বলুন বা আমাদের রাজ্যে বলুন অনেক ধরনের হেলথ সার্ভিসেস আছে। যেমন প্রাইমারি হেলথ সেন্টার আছে, কমিউনিটি হেলথ সেন্টার আছে, তারপর ডিস্ট্রিক্ট হসপিটালস আছে। এগুলো কেন, কি মানুষের যখন ছোটখাটো কোনো অসুখ হচ্ছে তো তাৎক্ষণিক তাকে যাতে আমরা কিছু হেল্প করতে পারি, তাকে সুস্থ করার জন্য আমরা যাতে কিছু হেল্প করতে পারি, সেই জন্য ওখানে বিভিন্ন ধরনের ডাক্তার থাকে, নার্স থাকে, তারা তাকে হেল্প করে। তাহলে একটা কমিউনিটিতে কত তার হেলথ সার্ভিস কতটা অ্যাভেলেবেল তার উপরেও কিন্তু একটা মানুষের হেলথ নির্ভর করে। সঙ্গে সঙ্গে আর একটা পয়েন্ট আছে যেটা হেলথ রিলেটেড সিস্টেম। আমরা জানি কি আমাদের অনেক ধরনের হেলথ রিলেটেড সিস্টেম আছে, যেমন প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স। মানে আমরা কি করি, কিছু প্রাইভেট কোম্পানি আছে, তারা কি করে একটা বছরে একটা টাকা নেয়, তারপরে ওরা কি করে কি আমরা যদি আমাদের কোনো ধরনের বড় অসুখ যদি হয় তো
তো আমরা যে ট্রিটমেন্ট করি বা করাবো ভালো হসপিটালে, সেখানে তারা আমাদেরকে কিছু টাকা, পুরোটা দেয় না, কিছুটা টাকা ওরা আমাদেরকে প্রোভাইড করবে যাতে আমরা আমাদের ট্রিটমেন্টটা করাতে পারি। বা গভর্নমেন্টের ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট যেমন আমরা যারা সরকারি বা অর্ধ সরকারি যারা আমরা আছি, সেখানে আমাদের প্রত্যেক মাসে একটা লামসাম অ্যামাউন্ট যেটা কেটে নেয়, সেইটা আমরা কি মেডিকেল অ্যালাউন্স যেটা সেটা কেটে নেয়। তার বিনিময়ে তারা যখন আমরা ট্রিটমেন্ট করাতে যাব আমরা নিজের বা নিজের ফ্যামিলির মেম্বারদের, তখন তারা ওখান থেকে আমাদের টাকাটা প্রোভাইড করবে যাতে আমাদের উপরে আর্থিক চাপটা কম পড়ে। এর ছাড়াও আমরা হেলথ রিলেটেড অনেক স্কিম জানি, যেমন যদি সেন্ট্রাল বা রাষ্ট্র স্তরে যদি আমরা দেখি হেলথ রিলেটেড স্কিমের মধ্যে আয়ুষ্মান ভারত আছে, বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আছে, বা আমরা যদি স্টেটে আমরা যদি জানি সেখানেও স্বাস্থ্য সাথী এটসেট্রা, এই ধরনের অনেক হেলথ রিলেটেড স্কিম আছে যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে চাইছি আমি কি, আমাদের যে হেলথ, সে পুরো হেলথটা কিন্তু এই মেন 6টা ফ্যাক্টরের উপরে কিন্তু ডিপেন্ড করে। এবার চলে আসি মূল জায়গা, বায়োটিক ফ্যাক্টরস আর তারপরে অ্যাবায়োটিক ফ্যাক্টরস। বায়োটিক ফ্যাক্টরসটা কি? অ্যাকচুয়ালি বায়োটিক ফ্যাক্টর ইজ এ লিভিং থিংস। আমি আগেই বললাম কি আমাদের পরিবেশে দু ধরনের জিনিস আছে, একটা হচ্ছে জীবিত অর্থাৎ লিভিং, আর এক ধরনের হচ্ছে নন লিভিং। তো বায়োটিক ফ্যাক্টরস হচ্ছে লিভিং থিংস, সজীব, that has an impact on another population of living things or on the environment। তার যে বায়োটিক ফ্যাক্টরস যে লিভিং থিংস গুলো আছে তার ইম্প্যাক্ট যে পপুলেশন আছে, সে অ্যানিমাল হতে পারে, হিউম্যান বিং হতে পারে, বা পরিবেশের উপরেও তার ইম্প্যাক্ট একটা কিন্তু আছে। অ্যাবায়োটিক ফ্যাক্টরস ডু দ্য সেম থিংস, অর্থাৎ অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো আছে তাও সে কিন্তু সেম জিনিস করে, বাট দে আর নন লিভিং। সে কিন্তু নন লিভিং, সে কিন্তু তার মধ্যে কোনো জীব থাকে না। দুটো মিলে কি হয়, টুগেদার বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস মেক আপ অ্যান ইকোসিস্টেম। অর্থাৎ আমরা ক্লাস 10-এ পড়েছি বাস্তুতন্ত্র, একটা বলে একটা চ্যাপ্টার ছিল ইকোসিস্টেম, সেখানে সজীব নির্জীব মিলে একটা মানে একে অপরের উপরে ডিপেন্ড করছে, সবাই একের উপরে ডিপেন্ড করে, সেই টোটালটাকে একটা সিস্টেম তৈরি হয়, সেটাকে বলছে ইকোসিস্টেম। টু সার্ভাইভ, জীবিত থাকার জন্য বা বেঁচে থাকার জন্য বায়োটিক ফ্যাক্টরস নিড অ্যাবায়োটিক ফ্যাক্টরস। অর্থাৎ বায়োটিক ফ্যাক্টরস যেগুলো আছে এই প্রত্যেকেরই কিন্তু দরকার পড়ে অ্যাবায়োটিক ফ্যাক্টরস। অর্থাৎ অ্যাবায়োটিক ফ্যাক্টরস যদি না থাকে তাহলে যে বায়োটিক ফ্যাক্টরস সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, অর্থাৎ বেঁচে থাকতে পারবে না। অ্যাবায়োটিক factors are any physical and chemical factors that influence an ecosystem। অ্যাবায়োটিক ফ্যাক্টরস কি হতে পারে? ফিজিক্যাল হতে পারে আর কেমিক্যাল হতে পারে। এ কি করে? ইকোসিস্টেমকে ইনফ্লুয়েন্স করে অর্থাৎ প্রভাবিত করে। অ্যাবায়োটিক ফ্যাক্টরস ক্যান ইনক্লুড হিউমিডিটি লেভেল, অর্থাৎ বাতাসের মধ্যে হিউমিডিটি কত আছে সেটা মানে সেটাকেও আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টর বলছি। অ্যামাউন্ট অফ সানলাইট, অর্থাৎ সানলাইট ইজ অলসো এ অ্যাবায়োটিক ফ্যাক্টর। temperature is also a biotic factor, and soil is also a abiotic factors। তাহলে abiotic factors influence how organisms within an ecosystems are able to reproduce, thrive and survive। অর্থাৎ বলতে চাইছে কি abiotic factors ইনফ্লুয়েন্স করে একটা জীবকে সে কিভাবে রিপ্রোডিউস করবে, অর্থাৎ নিজের মতন করে একটা সন্তান জন্মাবে বা সন্তান তৈরি করবে, থ্রাইভস বেঁচে থাকবে, আর সারভাইভ মানে থ্রাইভস অ্যাকচুয়ালি থ্রাইভস মিন্স হচ্ছে উন্নতি লাভ করবে মানে ডেভেলপ করবে, আর সারভাইভ মানে বেঁচে থাকা। অর্থাৎ অ্যাবায়োটিক ফ্যাক্টরস অর্গানিজমকে বা ইকোসিস্টেমের মধ্যে যে অর্গানিজম যে যারা আছে তাদেরকে কি করে ইনফ্লুয়েন্স করে, তারা কিভাবে রিপ্রোডিউস করবে, তারা কিভাবে উন্নতি লাভ ডেভেলপ করবে, অথবা তারা কিভাবে বেঁচে থাকবে এনভায়রনমেন্টের মধ্যে তার জন্য। এখানে নেক্সট
এই চার্টটাতে একটা কম্পারিজন করে দেখানো হয়েছে কি বায়োটিক ফ্যাক্টরস আর অ্যাবায়োটিক ফ্যাক্টরস এর মধ্যে কি কম্পারিজন করা, মানে কি তুলনা আছে, কি যেমন আর দে লিভিং থিংস, তাহলে বায়োটিক ফ্যাক্টরস আর লিভিং থিংস, ইয়েস, all the biotic factors are living things. Abiotic factors, are they living things? No. অর্থাৎ abiotic factors are not living things. Examples যেমন animal, plants, fungi, bacteria, all living things are biotic factors. আর abiotic factors এর উদাহরণটা কি? ফরেস্ট হচ্ছে, ফরেস্ট ফায়ার হচ্ছে, ওয়েদার, ক্লাইমেট, হ্যাবিটেট, সয়েল, মিনারেলস, হিউম্যান অ্যাক্টিভিটি এটসেট্রা। মেন ক্যাটাগরি কি হচ্ছে? বায়োটিক ফ্যাক্টরের মধ্যে তিনটে ক্যাটাগরি: প্রোডিউসার্স, কনজিউমার্স অ্যান্ড ডিকম্পোজার্স। প্রোডিউসার্স অর্থাৎ যে উৎপন্ন করে, যে তৈরি করে। কনজিউমার যে গ্রহণ করে অর্থাৎ খায়। আর ডিকম্পোজার যে পচনশীল অর্থাৎ পচিয়ে দেয় বা ডিকম্পোজ করে দেয়। আর এইদিকে অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে অ্যাটমসফিয়ার, কেমিক্যাল এলিমেন্টস, সানলাইট, টেম্পারেচার, উইন্ড, ওয়াটার, এগুলো সব হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টরস। মেন টাইপ এটা হচ্ছে লিভিং থিংস। আগেই বলা হয়েছে কি বায়োটিক ফ্যাক্টরস আর লিভিং থিংস, আর অ্যাবায়োটিক ফ্যাক্টরস কেমিক্যাল বা ফিজিক্যাল থিংস যেগুলো আছে এনভায়রনমেন্টের মধ্যে, তারা। এফেক্ট ইকোসিস্টেম, ইয়েস, বোথ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স বা এফেক্ট ইকোসিস্টেমস। এবার অ্যাবায়োটিক ফ্যাক্টরস এর মধ্যে যে টেম্পারেচার, হাউ ডাজ টেম্পারেচার অ্যাফেক্টস হেলথ? চেঞ্জ ইন টেম্পারেচার হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন হেলথ। চেঞ্জ ইন টেম্পারেচার ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইলনেস। অর্থাৎ তাপমাত্রার মধ্যে যদি পরিবর্তন হয় বা তাপমাত্রার পরিবর্তন যদি হয় তাপমাত্রা, তার কিন্তু একটা ইম্প্যাক্ট হেলথের উপরে, স্বাস্থ্যের উপরে প্রভাবটা পড়ে। চেঞ্জ ইন টেম্পারেচার ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইলনেস, অর্থাৎ অসুখ হওয়ার সম্ভাবনা, রিস্কটা বেড়ে যায়। কখন? যদি টেম্পারেচার অর্থাৎ পরিবেশের যদি টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে আমাদের অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। হেলথ ইম্প্যাক্টস মে ইনক্লুড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইলনেস লাইক ডায়রিয়া। অনেক সময় আমরা দেখেছি গরম বেশি পড়ে গেছে, খাওয়া আমাদের হজম হয় না, তখন আমাদের ডায়রিয়া হয়ে যায়। তারপর আর কি হতে পারে? এফেক্টস অন দ্য বডিজ নার্ভস অ্যান্ড রেসপিরেটরি সিস্টেমস। এটা রেসপিরেটরি সিস্টেমে অনেকজন হাঁপাতে শুরু করে দেয় বেশি গরম পড়লে। আর লিভার অ্যান্ড কিডনি ড্যামেজ, লিভার আর কিডনিও কিন্তু ড্যামেজ হতে পারে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার জেনারেলি ইজ হায়ার ইন দ্য উইন্টার অ্যান্ড লোয়ার ইন দ্য সামার। কেন ব্লাড প্রেশার জেনারেলি ইজ হায়ার ইন দ্য উইন্টার অ্যান্ড লোয়ার ইন দ্য সামার? তার কারণ হচ্ছে কি যে গরমে শীতকালে আমাদের যে আর্টারি বা ভেন্স গুলো আছে সে ঠান্ডাতে একটু কুচকে যায়, অর্থাৎ ন্যারো হয়ে যায়। আগে আমি লিখেছি দ্যাটস বিকজ লো টেম্পারেচার কজ আওয়ার ব্লাড ভেসেলস টু ন্যারো, অর্থাৎ একটু কুচকে যায়, পাতলা হয়ে যায়, which increase blood pressure because more pressure is needed to force blood through our narrowed veins and arteries। অর্থাৎ ওই যে ন্যারো আর্টারি আর ভেন্স এর দ্বারা যে ব্লাড সার্কুলেশনটা হবে তার জন্য বেশি ফোর্স লাগবে বা হার্টকে বেশি জোরে পাম্প করতে হবে ওই সার্কুলেশনের জন্য। সেই জন্য উইন্টারে আমাদের ব্লাড প্রেশার কিন্তু ইন কম্পারিজন টু সামার বেশি থাকে। In addition to cold weather, blood pressure may also be affected by a sudden change in weather pattern। অর্থাৎ শীতকালে যা আছে সেটা তো আছে, ব্লাড প্রেশার মে অলসো বি এফেক্টেড, মানে আমাদের যে ব্লাড প্রেশার রক্তচাপ এফেক্টেড হতে পারে যদি হঠাৎ আমাদের ওয়েদার প্যাটার্ন, হঠাৎ আজকে বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো, আবার কালকে গরম, এই যে ঠান্ডা গরম, এই যে চেঞ্জ অফ প্যাটার্ন ইন ওয়েদার, এইগুলোও কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে এফেক্ট করে। আওয়ার বডি অ্যান্ড ব্লাড ভেসেলস মে রিয়াক্ট টু অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন হিউমিডিটি, atmospheric pressure or wind in much the same way it reacts to cold।
these weather related variation in BP, অর্থাৎ এই যে ব্লাড প্রেসারের যে ভ্যারিয়েশনটা, বিশেষ করে আমরা কমন পিপল এজ older than 65, অর্থাৎ যাদের বয়স 65 বা 65-র উপরে, তাদের মধ্যে এই যে ব্লাড প্রেসারের ভ্যারিয়েশন, ব্লাড প্রেসার বেড়ে যাওয়া কমে যাওয়া, এইটা আমরা লক্ষ্য করতে পারি। এবার এখানে দুটো হার্টের দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। একটাতে দেখাচ্ছে কি নো হাইপারটেনশন, যদি কোনো হাইপারটেনশন না থাকলে তাহলে হার্ট পাম্পিং নর্মালি, আমাদের যে হার্ট সে নর্মালি পাম্প করবে, ব্লাড খুব ইজিলি নর্মালি ফ্লো হবে, সেখানে কোনো টেনশন নেই। যদি হাইপারটেনশন থাকে সেখানে হার্ট কি হয়, পাম্পিং হার্ডার, অর্থাৎ আমাদের যে হার্ট তাকে খুব হার্ড অর্থাৎ জোরে জোরে তাকে পাম্প করতে হয়, আর সেই ক্ষেত্রে ব্লাড মে নট ফ্লো ইজিলি থ্রু ভেসেলস, নর্মালি ফ্লো হয় না ভেসেলস দ্বারা। এবার আমরা চলে আসি হাউ ডাজ সানলাইট অ্যাফেক্টস হেলথ। এই যে সানলাইট অর্থাৎ প্রকাশ আমাদের হেলথটাকে কিভাবে এফেক্ট করে। হেলথ বেনিফিটস অফ সান এক্সপোজার, অর্থাৎ আমরা যদি নিজেকে সানলাইট অর্থাৎ সূর্যের আলোতে যদি রাখি তাহলে আমাদের হেলথটাকে কিভাবে প্রভাবিত করবে, অর্থাৎ কি কি বেনিফিটস আমরা পাই যদি আমরা নিজেকে সূর্যের আলোতে যদি রাখি। কি হয়, রিডিউস দ্য চান্স অফ মাল্টিপল স্ক্লেরোসিস, প্রিভেন্ট হাই ব্লাড প্রেশার, অর্থাৎ হাই ব্লাড প্রেশার যদি হয় সেটাও কমানো যায়। কেন কমানো যায় সেটা আগে যদি বলে পরে আমি এটা বলে দেবো। ক্যান্সার রিস্ক রিডাকশন, ক্যান্সারও যে রিস্কটা যে ঝুঁকিটা সেটাও কমে। হেল্প প্রিভেন্ট বোন ডিজিজ, অর্থাৎ আমাদের হাড় রিলেটেড অর্থাৎ বোন রিলেটেড যত ডিজিজ আছে সেটা থেকেও আমরা কিন্তু রক্ষা পাই। প্রিভেন্ট মাসেল পেন, যে আমাদের পেশিতে যে ব্যথাগুলো থাকে সেগুলোও কমে যায় বা তাকে কমানো যায়। রিডিউস রিস্ক অফ rheumatoid arthritis, prevent flu, boost the immune system, increase metabolism, better liver function, improve digestion, enhance kidney function, reduce stress, enhancing mood and energy। আর লাস্টে যেটা হচ্ছে আমরা ভিটামিন ডিটা আমরা খুব সহজে ওখান থেকে আমরা কিন্তু পেতে পারি যদি আমরা নিজেকে আলোর মধ্যে মানে সূর্যের আলোর মধ্যে যদি নিজেকে রাখি। তারপরে এখানে যেহেতু হিট বা টেম্পারেচার রিলেটেড জিনিসটা আমরা আলোচনা করছি, সেই জন্য আমার মনে হয় হিট স্ট্রোকটা যেহেতু আমরা নিজেকে সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখি, সেটা ওয়েদার কোল্ড হোক বা হট হোক, সেই জন্য আমাদের হিট স্ট্রোকের যে ঝুঁকিটা সেটা বেড়ে যায়। সেই জন্য এইখানে একটু আলোচনা এটা করার দরকার আছে। হিট স্ট্রোক, হোয়াট ইজ হিট স্ট্রোক? Heat stroke or sunstroke is a medical condition that arises when a patient's body temperature increases up to 104 degree Fahrenheit scales or 40 degree Celsius। অর্থাৎ যখন একটা মানুষের শরীরের যে তাপমাত্রা সেটা 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াস যদি চলে যায় বা তার উপরে যদি চলে যায় তখন একটা মানুষ মারা যায়। দ্যাট ইজ কল্ড হিট স্ট্রোক। দিস কন্ডিশন অফ ওভারহিটিং অফ দ্য বডি ইজ কল্ড হাইপারথার্মিয়া। এটা একটা সায়েন্টিফিক টার্ম যেটাকে আমরা বলছি হাইপারথার্মিয়া, মানে ওভারহিটিং অফ দ্য বডি। হিট স্ট্রোক is an emergency medical condition and if not taken seriously it can prove fatal। অর্থাৎ প্রাণ চলে যেতে পারে যদি এটাকে আমরা সিরিয়াসলি যদি না ফার্স্ট এড যদি প্রোভাইড করতে পারি। এবার কারণগুলো কি? কজেস অফ হিট স্ট্রোক, prolonged exposure to sunlight during summer day is the most common cause of heat stroke. However, there can be other causes. Some of the possible causes of heat strokes are as follows.
ভিগোরাস অ্যাক্টিভিটিস, আমরা যদি খুব বেশি ইন্টেন্সিটি দিয়ে যদি আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, সেটার কারণেও কিন্তু আমাদের বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে। বলছে ইফ ওয়ান ক্যারিজ অন ইন্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এক্সট্রিমলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার, one's body temperature may increase beyond the normal range. যে নর্মাল রেঞ্জ তার চেয়ে বেড়ে যায়। As a result, one might get affected by exertional heat stroke. Second cause হচ্ছে dehydration. Water regulates the temperature of the body. One may lose excess fluid from one's body through sweating in the summer. Insufficient water or fluid intake can lead to dehydration. Furthermore, dehydration can lead to heat stroke. Dehydration কারণেও কিন্তু হিট স্ট্রোক হতে পারে। নেক্সট হচ্ছে এক্সেসিভ ওয়ার্ম ক্লোথ। আমরা যদি খুব বেশি গরম কাপড় পরে থাকি গরমকালে, তাহলেও আমাদের বডি টেম্পারেচার কিন্তু নর্মাল থেকে বেড়ে যায়, যার ফলেও কিন্তু হিট স্ট্রোক হতে পারে। উইয়ারিং টু মেনি লেয়ার্স ইন দ্য সামার ক্যান কজ ইলনেস লাইক হিট স্ট্রোক। এক্সেস ক্লোথ প্রিভেন্ট ইজি ইভাপোরেশন অফ দ্য বডি। আমাদের যে ঘামের মাধ্যমে যে আমাদের টেম্পারেচারটা মেনটেন হয়ে থাকে, অর্থাৎ ইভাপোরেশন যদি না ঠিকঠাক হয়, তাহলে আমাদের বডি টেম্পারেচারটা কিন্তু নর্মাল থাকবে না। সেই জন্য আমাদের খুব লাইট ওয়েট কাপড় পরতে হয় গরমকালে, না হলে হিট স্ট্রোক অর্থাৎ বডি টেম্পারেচার কিন্তু বেড়ে যেতে পারে, যার ফলে হিট স্ট্রোক হতে পারে। তারপরে হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল ক্যান ডিস্টার্ব দ্য নর্মাল হিট ব্যালেন্স অফ দ্য বডি। যদি একজন অনেক বেশি করে যদি মদ্যপান করেন, তার ক্ষেত্রেও কিন্তু বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে, যার ফলে হিট স্ট্রোক হতে পারে। এবার চলে আসি আমরা সিমটমস অফ হিট স্ট্রোক। কি কি লক্ষণ, হিট স্ট্রোকের কি লক্ষণ আমরা দেখতে পাবো? এক হচ্ছে সাডেন রাইজ ইন বডি টেম্পারেচার, যেটা বললাম আগে 104 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে যেতে পারে। এক্সেসিভ সুয়েটিং, অর্থাৎ খুব বেশি ঘাম যদি বেরোয় শরীর থেকে, তাও ধরে নিতে হবে কি আমাদের বডি টেম্পারেচার বিয়ন্ড দ্য নর্মাল চলে গেছে। ইনক্রিজ ব্রিদিং, আমাদের নিঃশ্বাস নেওয়ার যে ইয়েটা, সে রেট অফ ব্রিদিংটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। নজা অ্যান্ড ভমিটিং হতে পারে, ঠিক আছে। সিভিয়ার হেডেক হতে পারে, খুব জোরে জোরে মাথা ব্যথা করতে পারে। ইনক্রিজ হার্ট বিট, আমাদের যে হার্ট বিট, সে যে হার্ট যে পাম্পিং, নর্মাল যে পাম্পিং আমরা বলি কি 72 বার 1 মিনিটে, সেটা অবশ্যই বয়স অনুসারে এটা কম বেশি হতে থাকে, কিন্তু এটা অ্যাবনর্মাল ইনক্রিজ হয়ে যেতে পারে, যার ফলে হিট স্ট্রোক হতে পারে। তারপরে হাই ব্লাড প্রেশার খুব হাই হয়ে যাবে। ফ্যান্টিং, উইকনেস, রিজনিং, ডিফিকাল্টি ইন মুভিং, হাঁটতে একটু অসুবিধা হবে। সিজার্স আর রেডনেস অফ দ্য স্কিন, আমাদের শরীরের যে চামড়া অর্থাৎ উপরে যে স্কিনটা, সে একটু রেডিনেস হয়ে যাবে, অর্থাৎ লালচা বুঝতে পারবো আমরা, চোখ মুখ দেখে বোঝা যাবে কি তার চোখ মুখ একটু লাল হয়ে গেছে, অর্থাৎ তার বডি টেম্পারেচার কিন্তু বেড়ে গেছে। তারপরে চলে আসছে ট্রিটমেন্ট ফর হিট স্ট্রোক। যদি এরকম হয়, হিট স্ট্রোক ইজ ইজিলি ডিটেক্টেড বাই চেকিং ওয়ানস টেম্পারেচার। ফার্দারমোর, the doctors can ask for blood tests or urine analysis. Here's how one can treat a heat stroke. কিভাবে আমরা তাকে ফার্স্ট এড বা ট্রিটমেন্ট করব? ফার্স্ট হচ্ছে আইস বাথ। যদি এরকম হয়, যদি আমাদের শরীরের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, আমরা দেখেছি সাধারণ যদি এমনিও যদি জ্বর আমাদের 102 এর উপরে যখন যায়, তখন আমরা মাথাতে পট্টি দিতে শুরু করি, জলের পট্টি দিতে, যাতে টেম্পারেচারটা একটু নামানো যায়। তো যদি টেম্পারেচার 104 এর কাছাকাছি যখন চলে যাবে, সঙ্গে সঙ্গে তাকে আইস বাথ অর্থাৎ বরফটা খুব ঠান্ডা জলে তাকে চান করিয়ে দিতে হবে। আর আইস প্যাক অন দ্য নেক, ঘাড়ে আমাদের বা আমাদের ওই যে গ্রোইন যে জায়গাটা, সেখানে আমাদের কি হবে, আইস প্যাক লাগাতে হবে। তারপরে দরকার পড়লে তাকে ডাক্তারকে দিয়ে স্লাইন দেওয়া ব্যবস্থা করতে হবে। ড্রিঙ্কিং সল্টি ফ্লুইডস, যেমন আমরা ORS বলতে পারি বা ইলেকট্রল পাউডার, যেগুলো এইগুলো গুলে তাকে খাওয়াতে হবে। মেডিসিনস টু স্টপ স্নিজিং ইফ
নেসেসারি, যদি দরকার হয় তবেই আমরা কিন্তু মেডিসিনের দিকে যাব। রেগুলার বিপি চেকিং, পরপর মানে 5 মিনিট 10 মিনিট পর পর কিন্তু আমাদের তার ব্লাড প্রেশারটা কিন্তু চেক করতে হতে পারে। ইনজেকশন অফ কোল্ড ইন্টারভেনশন ফ্লুইডস, এই অ্যাকচুয়ালি এইগুলো আমরা তো করব না, এগুলো করবে ডাক্তার। তাহলে ডাক্তার যদি থাকে তবেই, কেন একটা ফার্স্ট এডার কিন্তু কোনোদিন বা একটা ফিজিক্যাল এডুকেশন টিচার বা অধ্যাপক তিনি কিন্তু হি অর সি ইজ নট ভেরি মাচ কোয়ালিফাইড টু প্রোভাইড মেডিসিনস। তো সেই জন্য আমরা এই যে ইনজেকশন অফ দ্য কোল্ড, এই যে ইন্ট্রাভেনাস ফ্লুইড, এগুলো কিন্তু আমরা করব না, এটা ডাক্তারের কাজ, এটা ডাক্তারকে দিয়ে করাতে হবে। অবজারভেশন ইন এ কুল ওয়েল ভেন্টিলেটেড রুম, তাকে এমন একটা জায়গা রাখতে হবে, একটা এমন রুমে রাখতে হবে যার টেম্পারেচার ঠান্ডা থাকবে আর বাতাস ভালো করে খেলবে। আর নো আদার মেডিকেশনস, আর অন্য কোনো মেডিসিন এখন দেওয়া যাবে না। তারপরে হাউ টু অ্যাভয়েড হিট স্ট্রোক, আমরা কিভাবে হিট স্ট্রোককে অ্যাভয়েড করব, মানে কিভাবে নিজেকে বাঁচাবো হিট স্ট্রোক থেকে। ইট ইজ ডিফিকাল্ট টু প্রিভেন্ট হিট স্ট্রোক ইফ ওয়ান হ্যাজ টু গো আউটসাইড ইন দ্য সামার, however one can take the following measures to keep one's body cool. Kiki, wear light colored loose cotton clothes, keep the body well hydrated, do not eat rich and oily food, limits outdoor exercise, talk to the doctor if one is under certain medications that increase one's normal body temperature, do not keep anyone inside parked car for a long time. অর্থাৎ যদি আমরা গরমকালে একটা জায়গা কার পার্ক করে রেখেছি, সেখানে কিন্তু অনেকক্ষণ যদি কাঁচ ফাঁচ লাগিয়ে যদি বসা হয় তাহলেও কিন্তু অনেক বডি টেম্পারেচার বেড়ে যায়। তার কারণটা হচ্ছে সে কার যখন বন্ধ থাকে তার মধ্যে যে বাতাসগুলো আছে সেগুলো কিন্তু গরম হয়ে যায়। তো এমনি তো বাইরে গরম ভিতরেও গরম, তার জন্য কি হয় শরীরে টেম্পারেচার অনেক বেড়ে যায়। সেই জন্য এই যে কারে যদি পার্ক হয় অনেকক্ষণ আগে থেকে, যদি রোদে যদি কার পার্ক করা থাকে তাহলে সেখানে গিয়ে কিন্তু অনেকক্ষণ বসা চলবে না। টেক মেজার্স ইফ ওয়ান হ্যাজ সার্টেন হার্ট অ্যান্ড কিডনি ডিজিজেস, যদি কারো হার্ট আর কিডনি ডিজিজ হয় তাহলে তাকে সেইভাবে মেজার্স নিয়ে চলতে হবে। এরপরে আমরা চলে আসব নেক্সট যে অ্যাবায়োটিক ফ্যাক্টরসটা, এইটা তো আমরা এখন টেম্পারেচার বা হিট নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসব pH level of water, অর্থাৎ ওয়াটার ইজ অলসো অ্যাবায়োটিক ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স হিউম্যান হেলথ। তাহলে ওয়াটারটা কিভাবে এফেক্ট করে সেটা আমরা দেখে নেব। প্রথমত pH level of water, অর্থাৎ প্রথমে আমাদের জানতে হবে কি হোয়াট ইজ pH level of water মানে কি। pH level is a number that measures how acidic or alkaline a substance is on a scale of 0 to 14, অর্থাৎ 0 থেকে 14 একটা স্কেল করা আছে, যার মধ্যে যেটাকে আমরা পিএইচ স্কেল বলে থাকি। এবার ইন জেনারেল যেটা হয়, ওয়াটার যদি 7 এর কম হয় তাহলে এটাকে আমরা বলি অ্যাসিডিক, আর যদি পিএইচ 7 এর বেশি হয় তাহলে আমরা এটাকে বলি অ্যালকালাইন অথবা বেসিক ইন নেচার। তাহলে in general, a water with a pH less than 7 is considered acidic, and with a pH greater than 7 is considered basic or alkaline, অর্থাৎ ক্ষারীয় জাতীয় হয়ে যায়। The normal range of pH in surface water system, অর্থাৎ সারফেস ওয়াটার সিস্টেম যেখান থেকে আমরা জল পাই তার যে পিএইচ লেভেল সেটা বলা আছে 6.5 to 8.5 এর মধ্যে থাকে। অ্যান্ড ফর গ্রাউন্ড ওয়াটার সিস্টেম তার পিএইচ লেভেলটা 6 থেকে 8.5 পর্যন্ত হতে পারে। তো সবার আগে এই যে পিএইচ লেভেলটা কি আশা করি আমরা জানতে পারলাম কি পিএইচ লেভেলটা হচ্ছে একটা পিএইচটা কি, পিএইচটা একটা স্কেল, পিএইচ স্কেল যেটাকে বলছে তার ভ্যালু 0 থেকে 14। এবার যদি পিএইচ 7 এর ভ্যালু 7 এর কম হয় তাহলে সে অ্যাসিডিক হবে, আর 7 এর বেশি হলে তাহলে আমরাও তাকে অ্যালকালাইন বলবো। তারপরে চলে আসছি
আমরা যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন জিনিস আমরা যেখানে পাই বা যা পাই তার পিএইচ স্কেল মানে তারা অ্যাসিডিক না অ্যালকালাইন না ন্যাচারাল সেটা এখানে বলা আছে। অর্থাৎ যদি আমি 0 থেকে শুরু করি, অর্থাৎ ব্যাটারিতে যে ব্যাটারির পিএইচ কিন্তু দেওয়া আছে 0, অর্থাৎ ব্যাটারির যে পিএইচ স্কেল তার ভ্যালু হচ্ছে 0। আর স্টমাকে অ্যাসিড অর্থাৎ আমাদের যে পেটের ভিতরে যে অ্যাসিড অর্থাৎ ইন্টেস্টাইনতে আমাদের যে অ্যাসিড পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড তার পিএইচটা হচ্ছে 1। তারপরে লেমন অর্থাৎ লেবুর পিএইচ হচ্ছে 2। ভিনেগার আমরা ভিনেগার ইউজ করে থাকি তার পিএইচ লেভেল 3। টমেটো আমরা যে টমেটোগুলো খাই তার পিএইচ লেভেল হচ্ছে 4। কফি আমরা যে কফি খাই সে তার পিএইচ লেভেল হচ্ছে 5। মিল্ক আমরা যে দুধ খাই তার পিএইচ লেভেল হচ্ছে 6। ওয়াটার যদি নিউট্রাল হয় না অ্যাসিডিক না বেসিক তাহলে এইটা যদি নিউট্রাল হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 7। এবার 7 যদি কম হয় তাহলে অ্যাসিডিক, 7 এর বেশি হলে অ্যালকালাইন। এবার ব্লাড আমাদের যে রক্তর পিএইচ ভ্যালুটা হচ্ছে 8। তারপরে বেকিং সোডা তার দেওয়া আছে পিএইচ লেভেল 9। তারপরে স্টমাক ট্যাবলেট মানে স্টমাক যে আমরা ট্যাবলেট গুলো খাই তার দেওয়া আছে অ্যামোনিয়া যে সলিউশন তারপরে সোপ যে সাবান তার একটা পিএইচ লেভেল দেওয়া আছে পিএইচ ভ্যালু 12। তারপরে ব্লিচ তার 13। তারপর ড্রেন ক্লিনার যেগুলো হয় সে তার 14। অর্থাৎ এই যে সাবস্টেন্স গুলো দেওয়া আছে এই যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে তার একটা জাস্ট এই চার্টটাতে দেওয়া আছে কি আমরা যে জিনিসগুলো ইউজ করি তার পিএইচ ভ্যালুটা কত। এবার চলে আসছি আমরা কি পিএইচ যদি লেভেল অফ ওয়াটার, হাউ ডাজ পিএইচ অফ ওয়াটার অ্যাফেক্টস হেলথ। এবার পিএইচ লেভেল আমরা যখন ওয়াটারের যে পিএইচ লেভেলটা আমরা প্রথমে বললাম কি ন্যাচারালি যদি পিএইচ যদি গ্রাউন্ড সিস্টেম যদি ওয়াটার সিস্টেম যদি হয় তার পিএইচ লেভেলটা আমরা আলোচনা করলাম কি 6.5 টু 8.5। আর যদি গ্রাউন্ড ওয়াটার যদি বলি সিস্টেম যেখান থেকে আমরা ওয়াটারটা নিই তার পিএইচ লেভেলটা বলেছে 6 থেকে 8.5 পর্যন্ত। এবার এর মধ্যে যদি কিছু চেঞ্জ হয় যদি অ্যালকালাইন হয় বা বেসিক ইন নেচার হয় তাহলে কি প্রভাব পড়তে পারে আমাদের শরীরে বা সেই ওয়াটারের যে পিএইচ লেভেল সে আমাদের হেলথকে কিভাবে প্রভাবিত করে সেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। The pH and other quality parameters of water are very important to public health because of its major implication on health. Elevated level of metals like lead in drinking water can increase the risk of developing cancer. অর্থাৎ যে জলে পানীয় জলে যদি লিড মানে কাঁচের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেখান থেকে আমরা কি হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেশি হয়ে ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। আর কি হতে পারে হাই ব্লাড প্রেসার স্ট্রোক হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, মেমোরি প্রবলেম হতে পারে যদি লিডের পরিমাণ অর্থাৎ লিড মেটাল যেটা আছে সেটা যদি পানীয় জলের যদি তার পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে এই ডিজিজ গুলো বা হেলথ রিলেটেড প্রবলেম গুলো হতে পারে, যেমন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে, হাই ব্লাড প্রেসার হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, মেমোরি প্রবলেম হতে পারে। এ স্লাইটলি অ্যালকালাইন ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ যদি কিছু বেশি অ্যালকালাইন মানে ক্ষারীয় জাতীয় যদি পানীয় জল হয় তো হ্যাজ শোন টু ইনক্রিজ ইজ দ্য সিমটমস অফ অ্যাসিডিক রিফ্লাক্স। এই যে আমাদের ঢেকুর ওঠে যদি আমরা অ্যালকালাইন বেশি জলের মধ্যে থাকে সেটা যদি আমরা পান করে নিতে পারি, হালকা যদি অ্যালকালাইন পরিমাণ যদি বেশি হয় অর্থাৎ পিএইচ লেভেল অফ ওয়াটার ইজ গ্রেটার দেন 7 যদি থাকে তাহলে আমরা সেই রকম যদি জল পান করি তাহলে আমাদের ওই যে ঢেকুর ওঠে সেটা বেড়ে যেতে পারে বা ওইটা হতে থাকে। এরপরে বলছে হাউ ডাজ পিএইচ অফ সয়েল অ্যাফেক্টস হেলথ। অলদো লিড অ্যান্ড মার্কারি মে বি ফাউন্ড ন্যাচারালি ইন সয়েল, ন্যাচারালি মানে সাধারণত মার্কারি আর লিড অর্থাৎ কাঁচ সয়েলের মধ্যে মাটির মধ্যে পাওয়া যায়।
high concentrations of either metal may cause damage to the developing brain of young children, which in turn may lead to neurological problems. Neurological problems hote pare. Humans of any age may also suffer kidney or liver damage from exposure to excessive mercury in soil. অর্থাৎ হিউম্যান অফ এনি এজ মে অলসো সাফার কিডনি অর লিভার ড্যামেজ, লিভার ড্যামেজ বা কিডনি ড্যামেজের অসুখ থেকে সাফার করতে পারে, ঠিক আছে, ভুগতে পারে যদি আমরা মার্কারি যুক্ত মাটির মধ্যে যদি বেশি কাজ যদি করি। হাউ ডাজ সয়েল অ্যাফেক্টস হেলথ? মাটি আমাদের স্বাস্থ্যটাকে কিভাবে প্রভাবিত করে? Soil has a considerable effect on human health, whether those effects are positive or negative, direct or indirect. Soil is an important source of nutrients in our food supply and medicines, such as antibiotics. However, nutrients imbalance and the presence of human pathogens in the soil biological community can cause negative effects on health. There are also many locations where various elements or chemicals compounds are found in soil at toxic levels because of either natural conditions or anthropogenic activities. এরপরে চলে আসছি কনক্লুশনে। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা পড়লাম কি আমাদের বা জানলাম আমাদের যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরস, অ্যাবায়োটিক ফ্যাক্টরস, আমার অ্যাবায়োটিক ফ্যাক্টরস মধ্যে টেম্পারেচার আছে, হিট, টেম্পারেচার, ওয়াটার, সয়েল, এগুলো আমাদের শরীরটাকে কিভাবে মানে প্রভাবিত করে, অর্থাৎ আমাদের শরীর যে হেলথ কন্ডিশনটাকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তার একটা কনক্লুশন কি হতে পারে? although all organisms depend on their environments for energy and materials needed to sustain life, but at the same time environmental hazards can also cause diseases like cancer, asthma, heart disease and many other illnesses. A person cannot control all the factors which are responsible for maintaining good health due to his limitations, but he or she can improve his body's immune systems by involving him or her in physical activities regularly. A person who is fit is capable of living life to its fullest extent. Physical and mental fitness play an important role in your lives and people who are both physically and mentally fit are less prone to medical condition as well. Mental fitness can only be achieved if your body is functioning well. In order to maintain a relaxed state of mind, a person should be physically active. A person who is fit both physically and mentally is strong enough to face the ups and downs of life and is not affected by drastic change if they takes place. অর্থাৎ যে ফিজিক্যালি আর যদি ফিজিক্যালি আর মেন্টালি যদি কোনো মানুষ স্ট্রং থাকে তাহলে তার জীবনে যদি কোনো প্রবলেম আসে তাহলে তাকে ও ভালোভাবে কি করতে পারবে, লড়তে পারবে, মানে তার সামনা করতে পারবে, সেটাকে ভয়ও পাবে না যদি কিছু হয়। থ্যাংক ইউ।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ ধরে স্যারের আজকের যে বিষয় অ্যাবায়োটিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড হেলথ, এই বিষয়ে উনি দীর্ঘায়িতভাবে আলোচনা করেছেন। এখন আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বটি উন্মুক্ত করব। তার আগে জানিয়ে রাখি আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয়, অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, সবিতা সৎপতি দিদি ভাই, তন্ময় সাহা মহাশয়। এছাড়াও যদি নাম নিতে পারলাম না, ক্ষমা প্রার্থী। আমরা এখন আমাদের প্রশ্নোত্তর পর্বটি উন্মুক্ত করছি। যদি কোনো ছাত্রছাত্রীর কোনো প্রশ্ন থাকে, তোমরা সরাসরি আনমিউট করে আজকের মুখ্য আলোচকের কাছে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারবে। স্যার, আপনি ভিডিও অন করুন। দীপক স্যার, হ্যাঁ, আপনি ভিডিও অন করতে পারেন। আপনার ইকো হচ্ছে, এই জন্য একটা সিস্টেম আপনি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন, আবার মিউট করে রাখতে পারেন, বা সাউন্ড একদম জিরো হতে হবে। কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না আমরা। আমি প্রথমেই স্যারের গুরুদেব অধ্যাপক প্রাক্তন উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয় অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয়ের কাছে আসবো। স্যার, যদি আজকের এই আলোচনা সভায় আপনি আনমিউট করে কিছু বলেন। দীপকবাবু, আপনার কিন্তু আওয়াজটা ইকো আসছে, এই জন্য একটু অসুবিধা হতে পারে। স্যার, অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয়, স্যার প্রণাম নেবেন। ঠিক আছে, কিন্তু আপনি আহ্বান করলেন কোয়েশ্চেন, তারপরে আমি তো কোনো প্রশ্ন করব না, তাই জন্য আমাকে আবার বলতে বললেন কেন, সেটা একটু কন্ট্রাডিকশন লাগছে। এনিহাউ, যখন বলতে বলেছেন তখন দু একটা কথা বলি। আমি এই লেকচারটাকে যেভাবে, মানে এই আপনাদের আলাপনের যে পর্ব, এই 69টা পর্ব হয়ে গেল, আমি সেখানে সব সময় বলেছি এটা সাবজেক্টে রিলেটেড হবে, কিন্তু সিলেবাসের মধ্যে থাকতে হবে এমন নয়, বরং সিলেবাসের বাইরে তার পেরিফেরিতে যেসব অনেক কিছু সব বিশেষ বিষয় থাকে যেগুলো এনরিচ করে আমাদের নলেজকে, আমাদের বিষয়বস্তুকেও এনরিচ করে। তো আজকের লেকচারটা প্রায় সেই ধরনের হয়েছে। এটা হয়তো হেলথ এডুকেশন রিলেটেড কিছুটা সিলেবাসের মধ্যে যেতে পারে, কিন্তু তার বাইরেও অনেকটা কিছু বলা হয়েছে যেগুলো একটা পার্টিকুলার টার্ম অ্যাবায়োটিক শব্দটা ব্যবহার করেছেন এবং রিলেটেড ইস্যুগুলোকে সুন্দর করে তুলে ধরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ দীপক, গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ স্যার, এবং আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও প্রশ্নোত্তর পর্ব বলে ফেলেছিলাম, এবং সত্যি সত্যি আমরা প্রশ্নোত্তর পর্বটি উন্মুক্ত করেছিলাম, কিন্তু আমি সঙ্গে আবার আপনাকে ডেকে নিয়েছি, এই জন্য ক্ষমা প্রার্থী। আমরা সবসময় আপনাদের কাছ থেকে সাজেশন এবং ফিডব্যাক চাই, সেই জন্য আপনাকে ডেকেছিলাম স্যার। আরেকবার ক্ষমা প্রার্থী। আপনার ক্ষমা প্রার্থী হওয়ার মতো কিছু করেননি। যাই হোক, মানে পদ্ধতিটা যদি হয় কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেনটা শেষ হয়ে আমাদের ফিডব্যাক, অথবা ফিডব্যাকটা আগে তারপর কোয়েশ্চেন, কিছু একটা পদ্ধতি ফলো করলেই ভালো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যদের সাথে কথা বলি। ওকে, আমরা এবার অধ্যাপক, আমরা কোশ্চেন এন্ড পর্বটি একটু বন্ধ রাখছি আমাদের ফিডব্যাক এবং সাজেশন নেওয়ার জন্য। আমাদের অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে প্রণাম জানাচ্ছি এবং স্যারকে আগ্রহ করছি, স্যার যদি আপনি আনমিউট করে কিছু বলেন। স্যার। হ্যাঁ, ক্যাপ্টেন দীপক সিং ভালোই বলেছেন, ঠিকই বলেছেন, কিন্তু আমার মনে হয় যে
এয়ার পলিউশন সম্পর্কে একটু বললে, একটু ডিটেলসে বললে ভালো হতো, কারণ আজকে দূষণটার যে পর্যায়ে গেছে এবং একটা হেলথ হ্যাজার্ডের ক্ষেত্রে ভারতবর্ষে এটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেই সম্পর্কে একটু অ্যাওয়ারনেসটা একটু বিস্তৃতভাবে বললে একটু ভালো হতো। অন্য বিষয়গুলো ঠিকই আছে। হিট স্ট্রোক সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো এই আমরা গত কয়েক মাস ধরে যেভাবে চলছি, যার মধ্যে দিয়ে চলছি, এটা একটা যারা এই লেকচারটা এই পার্টটা শুনলেন তারা অনেকটা এনলাইটেড হলেন, আমিও হলাম। ডিটেলস তো হিট স্ট্রোক সম্পর্কে ডিটেলস বলেছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। এটা কম্প্রিহেন্সিভ হয়েছে। থ্যাংক ইউ দীপক। থ্যাংক ইউ স্যার, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমার প্রণাম নেবেন। এবার আমি আমাদের অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়কে প্রণাম জানাচ্ছি এবং আগ্রহ প্রকাশ করছি এবং অনুরোধ জানাচ্ছি স্যার, আপনি যদি আনমিউটেড কিছু বলেন। থ্যাংক ইউ। আমি স্যারের মতোই, অর্থাৎ আমারও মাস্টারমশাই অধ্যাপক অলোক ব্যানার্জি, তার কথা অনুসারেই বলছি যে আমারও কোনো অ্যাজ সাচ কোনো জিজ্ঞাসা নেই। কিছু হয়তো আমি সংযোজন করতে পারি আজকের বিষয়টার উপরে, এবং সেটা একটু ব্রড পার্সপেক্টিভে। ডক্টর দীপক সিং যে বিষয়টির অবতারণা করেছেন সেটা নিয়ে কোনো ডিবেট তো হতেই পারে না, যে স্বাস্থ্য তার মানুষের যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো সম্পর্কে উনি বলেছেন, এবং এনভায়রনমেন্ট যে একটা খুব বড় ভূমিকা পালন করে সেটা উনি বলেছেন। এবং এনভায়রনমেন্টের মধ্যে একটা বিষয়কে উনি হাইলাইট করেছেন, যেটাকে একটা টেকনিক্যাল টার্ম বলেছেন এবায়োটিক ফ্যাক্টরস। আর এবায়োটিক ফ্যাক্টরস এর মধ্যে যে বিষয়গুলো আসে সেগুলো উনি বলেছেন। এই জায়গাটার মধ্যে আমার একটু সংযোজন হচ্ছে এই যে মানুষের জন্মের পর থেকে তার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হতে থাকে, সেই ক্ষেত্রে হেরিডিটি, এনভায়রনমেন্ট একসাথেই প্রভাব ফেলে। কোনটা বেশি কোনটা কম এই নিয়ে ডিবেট আছে, ডিবেট থাকবে, এবং কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। এ নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। কিন্তু এবায়োটিক ফ্যাক্টরস গুলোকে আমাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে উপযোগী এবং কন্ট্রিবিউটিং বা কন্ডিউসিভ যেটা আমরা বলি না কেন, সেই জায়গায় যদি রাখতে চাই তাহলে একটা গ্লোবাল অ্যাওয়ারনেস ভীষণভাবে দরকার, একটা গ্লোবাল অ্যাওয়ারনেস। আজকে এনভায়রনমেন্ট তো একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অনেক বড় ব্যাপার। দিলীপ বাবু কিছুটা হিন্ট দেওয়ার চেষ্টা করেছেন যে আজকে আমাদের দেশ বা আমাদের রাজ্য বা এরকম কোনো একটি দেশের উপরে তো এই গ্লোবাল এনভায়রনমেন্টটা নির্ভর করছে না। গ্রিন হাউসের বিষয় যে বিষয়গুলো রয়েছে, তো সেখানে একটা গ্লোবাল পলিটিক্সের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে, যে যারা এনভায়রনমেন্টকে বিভিন্নভাবে পলিউট করছেন তাদের কতগুলো দায়িত্ব আছে, এবং আমাদের ইউনাইটেড নেশনস তারাও এর মধ্যে যুক্ত আছেন, যে প্রত্যেকটা দেশ তারা কিভাবে যে সমস্ত তাদের পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন বিষয়ের উপরে করছেন, তার ফলে যেভাবে পলিউশন গুলো বেড়ে যাচ্ছে, তাদের দায়িত্ব থাকছে, প্রত্যেকটি দেশের থাকছে। সেই জায়গাটায় একটা যেমন গ্লোবাল পলিটিক্সের একটা ভূমিকা রয়েছে, যে আমি আমার ক্ষমতা সারা বিশ্বের মধ্যে ছড়াতে গিয়ে আমি যে কাজগুলো করতে যাচ্ছি সেটা মানুষের স্বাস্থ্যের উপরে কিভাবে বিরূপ প্রতিক্রিয়া করছে, এবং সেক্ষেত্রে তাদের নিজ নিজ দায়িত্ব এবং ইউএনও থেকে একটা ভূমিকা এটা আছে। তার সাথে এডুকেশনের একটা সম্পর্ক আমি এটা খুঁজে পাই, সেটা হচ্ছে সেটার ক্ষেত্রেও কিন্তু সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা মানুষকে যদি আমি অ্যাওয়ার করতে চাই এই বায়োটিক ফ্যাক্টরসের ইম্পর্টেন্সটার জন্য এবং সেটা কিভাবে সুরক্ষিত রাখা যায়, তাহলে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে এই বিষয়টা নিয়ে পড়াশোনার একটা ব্যবস্থা থাকা উচিত। যেমন
একটা ইকোলজি বলি যে একটা সাবজেক্ট, আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, কটা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ইকোলজি আছে? ডিপার্টমেন্ট অফ ইকোলজি প্রায় নেই বললেই চলে। খুব বড় বড় ইউনিভার্সিটিতে অনেক রকমের ডিপার্টমেন্ট আছে। তাহলে এই ইকোলজি ডিপার্টমেন্ট যেটা আমাদের এই এনভায়রনমেন্টকে এবং ইকোসিস্টেমকে যেভাবে আলোচনার মধ্যে নিয়ে আসতে পারে মানুষকে অ্যাওয়ার করার জন্য, সেখানে কিন্তু আমাদের এডুকেশন সেক্টর কিন্তু এটা একটা বড় জায়গা রয়েছে, যে মানুষকে এই ইকোলজি, ইকোসিস্টেম এই বিষয়গুলো বোঝানোর জন্য। তখনই অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলোর যে ইম্পর্টেন্স এবং গুরুত্ব, সেইগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয় হবে এবং সেটা অনেক বেশি আমরা ভাবে উপকৃত হব। আজকের আলোচনায় আগেই বলেছি, আমার তো প্রশ্ন করার কিছুই নেই, খুবই ভালো বলেছেন। কিন্তু আমার মনে হয়েছে যে এই অ্যাবায়োটিক ফ্যাক্টরস যেগুলো হেলথের উপরে পজিটিভ এফেক্ট ফেলবে, সেইটাকে এনশিওর করতে গেলে এবং সেটাকে সুরক্ষিত রাখতে গেলে সর্বপ্রথম দরকার আমরা সাধারণ মানুষ যারা আছি, স্কুল কলেজে যারা পড়াশোনা করছে তাদের অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার, এবং কারিকুলামের মধ্যে এরকম একটা বিষয় বাধ্যতামূলকভাবে থাকার দরকার। আমার মনে হয়েছে যে এই বিষয়টাও আমাদের কোনো না কোনো আলোচনায় হয়তো আসতেই পারে, আমাদের আলাপনের কোনো একটা আলোচনায়, যে এই যে সার্বিক ব্যাপারটা আর কি, কিভাবে মানুষের হেলথকে প্রভাবিত করে। একটু হয়তো অবান্তর হয়ে যেতে পারে আমি যে কথাগুলো বলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার মনে হয়েছে, আমার মনে এসছে এই কথাগুলো, যে অ্যাবায়োটিক ফ্যাক্টরস বা এনভায়রনমেন্টকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে এই বিষয়গুলো হয়তো প্রাসঙ্গিক হতেও পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম নেবেন স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সুব্রত মল্লিক স্যার। স্যার, আমরা আগের দিনই ঘোষণা করেছি, আগে 3টা সপ্তাহ আগে থেকে আমাদের 8:30টায় প্রোগ্রাম শেষ করব, মানে আধা ঘন্টা সময় আমরা কমিয়েছি, কিন্তু আমাদের এখনো অনেকটাই পথ চলা বাকি আছে। সেজন্য 15 মিনিট সময় আমরা বর্ধিত করলাম। 15 মিনিটের মধ্যে সুব্রত বাবুর সাজেশন নেব এবং ছাত্রছাত্রীদের প্রশ্ন নেব। সেই জন্য স্যারকে আপনার ছোট্ট কম সময়ের মধ্যে ওনার সাজেশন কামনা করছি স্যার। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। ধন্যবাদ কেশব বাবু, আপনি আমাকে কিছু বলার জন্য বলেছেন। আর ডক্টর অলোক ব্যানার্জি, ডক্টর পরিমল দেবনাথ, ওনারা যেভাবে সাজেশনস গুলো তুলে ধরেছেন বা ওনাদের নিজস্ব বক্তব্যগুলো বললেন, আমার খুব ভালো লাগলো। এটা অনেকটা প্রসার করে দিল আমাদের আলোচনা সভাটা, আর একটু ভালো করেছে তো সত্যি। এবং ডক্টর পরিমল দেবনাথের কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। অ্যাজ এ মেডিকেল পার্সন, অ্যাজ এ ডক্টর, আই ফিল হি হ্যাজ টকড বিউটিফুল, মানে যে সংযোজনটা করেছে। এবং ডক্টর দীপক কুমার সিং মহাশয়, আপনি যেভাবে পুরো এনভায়রনমেন্টটাকে বিস্তারিত ভাবে বলেছেন, যে স্পিচটা দিয়েছেন, ইটস অ্যান এক্সেলেন্ট স্পিচ, এক্সেলেন্ট স্পিচ। দেখুন, একটা এনভায়রনমেন্ট একটা বিশাল মাপের একটা ব্যাপার, সেটা একটা ওই 1 ঘন্টা কি 2 ঘন্টার স্পিচেও শেষ করা যায় না। অনেক কিছু মস্তিষ্কের মধ্যে পড়ে থাকে যেগুলো বলা হয় না। এবং আপনি হয়তো ভাবছেন আরেকটু যদি বলতে পারতাম ওই কথাটা, আবার মনে করছে আপনার হয়তো, যেটা আপনি হাইলাইট করতে পারেননি আপনার এই স্পিচের মধ্যেও। এটা হয়, এবং আমাদের মধ্যেও এই পার্টিকুলার ব্যাপারটা হয়। প্রত্যেকটা মানুষে আমরা ওরমই, আমরা অনেক সময় কিছু কথা বলি বা সাজেশন দিই, হঠাৎ সাজেশন দেওয়ার পরে হঠাৎ মনে হয় আরে আরেকটু সাজেশন দিয়ে দেওয়া উচিত ছিল, তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টটা বোধহয় আমি মিস করে গেলাম। এটা কিন্তু যারা শোনে তারা যখন সাজেশন দেয় তখন সেটাও কিন্তু ঘটে, এটা অস্বীকার করা যায় না, আমি জানি এটা হয় অ্যাবসলিউটলি। তো আমি সংযোজন করার খুব একটা ব্যাপার যেটুকুনো ছিল, ডক্টর পরিমল দেবনাথ অনেকটা বলে ফেলেছেন আজকে। সেই লাইন ধরেই আমি হেঁটে একটু সংযোজন করছি। আমাদের
এনভায়রনমেন্টের মধ্যে আমাদের শরীরে যে সেলস গুলো কাজ করছে, একটা আয়নিক সেল ফাংশনাল মেটাবলিজম চলছে আমাদের প্রত্যেকটা জীবকোষে, এবং সেই পার্টিকুলার জীবকোষে যে সেলগুলো যে চলছে সেটা হচ্ছে জেনেটিক্যালি মোটিভেটেড, জেনেটিক্যাল কোয়ালিটি অনুযায়ী আমাদের সেল মেটাবলিজম হয় আমাদের শরীরে। এবার আমাদের শরীরের চারপাশ দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা আমার চারপাশে আমি কেউ দেখতে পায় না, কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে প্রত্যেকটা মানুষের চারপাশে। এবার ওয়ার্ল্ড যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাইডটা থেকে, যেটা ইলেকট্রোফিজিওলজি বলে একটা চ্যাপ্টার আছে, সেটা এখনো খুব একটা বেশি প্রসারিত হয়নি, হয়তো ভবিষ্যতে আরেকটু আসবে। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল যে ইলেকট্রোম্যাগনেটিক যে বাতাবরণটা আছে তার সাথে আমাদের শরীরের যে ইলেকট্রোম্যাগনেটিক যে এনভায়রনমেন্টটা রয়েছে তার সাথে ম্যাচ করে আছি বলে আমরা বেঁচে আছি। যদি আমাদের চারপাশের এনভায়রনমেন্ট, যেটা আপনি বলছেন যেটা অ্যাবায়োটিক, আর বায়োটিক মানে আমার বায়োটিক এনভায়রনমেন্ট যেটা ইলেকট্রিক্যাল ইয়ে ফেলছি, এই দুটোর মধ্যে যদি সমঝোতা না হয়, যদি আমরা ঠিক মতো না চলতে পারি, তাহলে কিন্তু আমরা আর জীবিত থাকবো না। এটা হচ্ছে ব্যাপার। এবং এইটার জন্য ধ্বংসরূপে কয়েকটা দেশ বা কয়েকটা আমার বলা উচিত না, পলিটিক্যাল ব্যাপার, আমি দেশগুলোর নামও বলবো না, আপনারা সবাই জানেন যে, এবং কন্টিনিউয়াস বোমাবর্ষণ করছে এবং মিসাইল চালাচ্ছে, সবকিছুই হচ্ছে। অনেক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে, আরেক মানে আধিপত্য পাওয়ার জন্য, নিজেকে আমার দেশ আরেক মানে খুব শক্তিশালী, তোমার দেশ নগণ্য, তুমি কেন বেশি কথা বলছো, এরকম একটা দেশে দেশে ঝগড়াঝাটি চলছে। কিন্তু এতে কি হচ্ছে, একটা স্লো সুইসাইডের দিকে আমরা সবাই এগোচ্ছি। কারণ কি, আমরা যদি এরকম যুদ্ধটাকে বন্ধ না করতে পারি আর গাছ কাটাটাকে বন্ধ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টের মধ্যে অনেক ভাইরাস জন্ম নেবে। ভাইরাস কিন্তু কোনো অ্যাবায়োটিক, কিন্তু ভাইরাস কিন্তু বায়োটিক নয়। ভাইরাস ইজ আয়নিক পার্টিকলস which is not coming in কি বলবো ইকুইলিব্রিয়াম, একটা ব্যালেন্সে আমার বডির যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ যেটা বললাম আমার বডি থেকে বিচ্ছুরিত হচ্ছে, তার সাথে মিল খাচ্ছে না, এবং তখনই আমাদের সর্দি, কাশি, জ্বর, ওটা হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে, আমাদের একটা অ্যালার্জি তৈরি হচ্ছে। তো এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা যদি খুব হাই লেভেলে চলে এবং আমার সেলস গুলো যদি বারবার ধাক্কা খেতে থাকে, তাহলে আমি ক্যান্সার জাতীয় অসুখে পরিণত হব। কারণ ক্যান্সার ইজ অলসো, ইট ইজ চেঞ্জিং দ্য আয়নিক ইলেকট্রোম্যাগনেটিক সেলুলার লেভেলে কাজ করে, প্রত্যেকটা সেলের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে সেলুলার লেভেল অফ ফাংশন আমাদের বায়োটিক লেভেলে, এবং সেই জন্যই ক্যান্সার আরো বেশি হচ্ছে। সেই জন্যে যেটা গ্রিনারিটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে। খালি এটা নয় যে জল, হাওয়া, সবই তো দূষিত করে তুলছি আমরা। জলটা তো জল নয়, জলটা তো বিষাক্ত হয়ে যাচ্ছে। হাওয়াটা তো ভালো হাওয়া নয়, ন্যাচারাল হাওয়া নয়, আমরা তো বিষাক্ত হাওয়া নিচ্ছি। সবই ভালো, মাটিও ভালো, জলও ভালো, সবই ভালো, কিন্তু ভগবান তো সবই দিয়েছে আমাদেরকে ভালো থাকার জন্য। হ্যাঁ, এগুলোকে তো নিতেই হবে, এগুলোর মধ্যেই তো আমরা আছি। কিন্তু এগুলো যদি বিষাক্ত হয়ে যায় এবং সেগুলোকে নিয়ে যদি আমাকে ঘর বাড়ি করতে হয়, মানে আমার সংসারটাকে চালাতে হয়, আমার দেহ সংসারটাকে, তাহলে তো খুব মুশকিলে পড়ে যাবে। এবং সেটা হচ্ছে, সেটা আমাদের সব জায়গায় হচ্ছে। আমরা ডায়েট নিউট্রিশনেও যাচ্ছি, তাতেও ভেজাল খাচ্ছি, এবং পেন্টেড ভেজিটেবলস খাচ্ছি, যেগুলো বাজার থেকে কিনছি, রং চং করে দিচ্ছে, ফলে রং করে দিচ্ছে, জলে পলিউশনের মাত্রা খুব একটা সেরকম ভাবে সিস্টেমে না, কান্ট্রির কেউ খুব একটা দেখছে না, ভিলেজেও দেখছে না, ইয়েতেও দেখছে না, আরবান লেভেলেও দেখছে না। এবং আমরা জলের থেকে অনেক
অসুখ প্রাপ্ত হচ্ছে এবং সেই অসুখগুলো তো আমাদেরকে শরীর খারাপ করছে, ওটাও তো এনভায়রনমেন্টের মধ্যে। জল, স্থল, হাওয়া, এই তিনটে জিনিস তো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জিনিস, সেটাই ভালো করে রাখতে পারছি না আমরা। আমার এটা বিনীত জাস্ট একটা অনুরোধ যে আমরা যেন ভালোভাবে বাঁচার চেষ্টা করি, এবং সেটা বাঁচার চেষ্টা করলে আসলে যারা যারা সায়েন্টিফিক এনভায়রনমেন্টের উপর কাজ করছেন, যেটা ডক্টর পরিমল দেবনাথ বললেন যে একটা ইকোসিস্টেমের উপর, ইকোর উপরে একটা, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন, আমি শুনিনি কারোর কাছ থেকে। ইকোটাকে একটা বড় সাবজেক্ট করে যদি পড়ানো যায় বা ইউনিভার্সিটি লেভেলে ইকোসিস্টেমের উপর একটা ইয়ে, আই থিঙ্ক দ্য টাইম হ্যাজ কাম, উই শুড go for this subject also as a syllabus and right from the primary level. আমি বলতে চাই স্কুল লেভেল থেকে পড়ানো উচিত ইকোসিস্টেমের উপরে। এটা একটা ক্লাসে থাকা উচিত ইকোসিস্টেম, বাচ্চারাও জানুক যে কোথায় কি, তবেই তো বাচ্চারাই তো দেশের ভবিষ্যৎ, তাই তো? এইটাই হচ্ছে বলার ছিল। সরি একটু বেশি সময় নিয়ে ফেললাম বোধহয়, যাই হোক কতটা ভালো লাগলো জানি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং দীপক বাবু খুব ভালো বলেছেন, এক্সেলেন্ট স্পিচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা দুটো সাজেশন নেব, তার আগে আমাদের কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা সরাসরি আজকের মুখ্য আলোচকের কাছে চলে এসো, আনমিউট করে তোমরা যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও। আমাদের আজকে এখানে ওয়েদার ভীষণ খারাপ, কাপগাড়ি কলেজে আমাদের ইলেকট্রিক সকাল থেকে নেই, বিকালে অ্যাসেম্বলি করার সময়, ওই জন্য আজকের সংখ্যাটা অনেকটা কম। আমরা জেনারেটর স্টার্ট করে ওদেরকে ওয়াইফাই এর ব্যবস্থা করতে পারিনি, দুঃখিত। যদি কোনো ছাত্রছাত্রীর কোনো প্রশ্ন থাকে, তোমরা সরাসরি আজকের মুখ্য আলোচকের কাছে, বা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, যে কেউ সরাসরি মুখ্য আলোচকের কাছে রাখুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। শর্মা সরেন বল। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন স্যার, ওই হিট স্ট্রোকটা নিয়ে স্যার একবার বিষয়টা একবার যদি বলে দেন স্যার। মানে কি জানতে চাইছো বলো, হিট স্ট্রোকে কি বলতে চাইছো বলো স্যার। ওই উপসর্গগুলো স্যার। হ্যাঁ, হিট স্ট্রোকের উপসর্গগুলো স্যার, ওই হিট স্ট্রোক লক্ষণ উপসর্গ জানতে চাইছি স্যার। আপনার আনমিউট হয়ে গেছে দীপক বাবু। শর্মা বলো। সিমটম দীপক, সিমটম গুলো একটু জানতে চাইছি। ওকে ওকে স্যার। সিমটমস গুলো শুনতে পাচ্ছ শর্মা? ইয়েস স্যার। ওকে, আমি যে সিমটমস নিয়ে আলোচনা করলাম, কি মানে কি করে বুঝবো আমরা কি মানে হিট স্ট্রোক হবে বা হয়ে যায়, হচ্ছে বা হবে আর কি। তো প্রথমে কি বলেছিলাম, কি বডি টেম্পারেচারটা যেটা 104 ডিগ্রি ফারেনহাইট থেকে বা 40 ডিগ্রি সেলসিয়াস হবে, আর তার উপরে চলে যাবে একটা বলেছিলাম। আর এক্সেসিভ সোয়েটিং বলেছিলাম, অর্থাৎ খুব বেশি ঘাম বেরোবে শরীর থেকে। আর কি বলেছিলাম, এই যে নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, অর্থাৎ হাঁপাতে শুরু করে দেবে একজন, অর্থাৎ ইনক্রিজড ব্রিদিং। আমি যে নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিই আমরা, সেটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে, ভমিটিং টেন্ডেন্সি, মানে ভমিটিং হতে শুরু করবে। আর মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা হতে শুরু করে দেবে। হার্টবিট বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যেতে পারে। আর উইকনেস মানে কমজোরি একবারে চলে আসবে শরীরে। আর কি হতে পারে, যেটা সবচেয়ে আমরা বলি কি, রোদে যখন আমরা অনেকক্ষণ খেলাধুলা করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, তো দেখেছি এমনিও আমাদের যে স্কিনটা সেটা একটু রেড হয়ে যায়। যারা ফর্সা তারা তাদেরকে খুব সহজে দেখে বোঝা যায়। কিন্তু এমনিতেও যদি বডি টেম্পারেচার বাড়ে,
তাহলে একটা রেডিনেস ভাবটা কিন্তু শরীরে চলে আসবে। সেটা কেন হচ্ছে? কেন কি বডি যে টেম্পারেচারটা সেটা অনেক বেশি বেড়ে গেছে, নর্মাল যে টেম্পারেচার আমাদের থাকা কথা তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। সেইটাই, এইগুলোই যে সিমটমস, মানে এটা তুমি দেখে তুমি বুঝতে পারবে কি হ্যাঁ হিট স্ট্রোক হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ শর্মা শরণকে, আমাদের বিপিএড চতুর্থ সেমিস্টারের ছাত্র। অসংখ্য ধন্যবাদ দীপক কুমার সিং মহাশয়কেও। আমাদের বললে আর কি কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, আমাদের সবিতা শতপথী দিদি ভাই, যার বয়স ৭৮ বছর, উনি আমাদের নিয়মিত আলাপনের শ্রোতা এবং সর্বজ্যেষ্ঠ বলতে পারি আমাদের শ্রোতা। দিদি ভাই বলুন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট। আমাদের একটাই কিন্তু ডিটেলস আলোচনা যেটা হলো সেটাই আগে আমি একটা মানে অ্যাওয়ারনেস দিয়ে নিই যে এত সুন্দর আলোচনা হয়েছে। আমাদের সনাতন ধর্মের যে খ্যাতি অব তেজ মরুত আছে, বোমটা বাদ দিয়ে আপনি সবই সুন্দর আলোচনা করেছেন, অনেক সমৃদ্ধ হলাম। আমার প্রশ্নটা হচ্ছে এইটা যে আপনি বলেছিলেন সানলাইট থেকে আমাদের ইয়েটা প্রেশারটা, বিপি যেটা ব্লাড প্রেশার, সেটা চেক করা যায় স্যার। সেটা যদি সলিউশনটা একটু বলে দেন খুব উপকার হয়, সবাই জানতে পারবে। সানলাইট থেকে আমাদের প্রেশার চেক করার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এই যে আমার আলোচনার মধ্যে আমি দুটো জিনিস বলেছি। প্রথম বলেছিলাম কি যখন শীতকাল তাহলে আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যায়। তার কারণটা কেন, তার কারণটা কি, তার কারণটা আমি বলেছিলাম কি শীতকালে আমাদের যে আর্টারি আর ভেন্স গুলো আছে ঠান্ডার জন্য ওটা একটু কুচকে যায়, ঠিক আছে, যার ফলে ব্লাড ফ্লো করতে গেলে হার্টটাকে অনেক বেশি জোরে জোরে হার্ট পাম্প করতে হয় যাতে ব্লাডটা ফ্লো হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যখন গরমকালে সেটা তো হচ্ছে না। এবার আমরা যখন সানলাইটে বসছি তাহলে আমাদের শরীরে একটা হিট পাচ্ছে, তাহলে আমাদের যে আর্টারি বা ভেনের যে থিকনেসটা সেটা কি হচ্ছে নর্মাল চলে আসছে, বা আর একটু বলতে পারো কি আর একটু মোটা হয়ে যেতে পারে, যেটাকে আমরা যাতে কি হয় ইজিলি ফ্লো হতে পারে ব্লাড ওই আর্টারি বা ভেন থেকে। সেই জন্য বলছি কি অনেক দিন ধরে একদিনে বসলে হবে না, এটা অনেক দিন ধরে যখন আমরা নিজেকে রোদে অনেকক্ষণ ধরে ৮ ঘন্টা করে বা ১ ঘন্টা করে যদি ডেলি আমরা রোদে বসি তাহলে এইটা দেখা গেছে কি যাদের ব্লাড প্রেশারটা হাই তার একটু কমে যায়, মানে প্রেশারটা একটু নর্মাল হয়ে যায়। তার কারণটাই একটাই, ওই যে আর্টারি আর ভেন যেগুলো আছে সেগুলো নর্মাল ফাংশনিং করতে শুরু করে দেয়, আর কিছু না। ও তার মানে হার্টকে পরিশ্রমটা কম করতে হচ্ছে যেহেতু আর্টারি ভেন গুলো, মানে ইন কম্পারিজন টু কোল্ড, মানে শীতকালে যে পরিশ্রমটা করতে হয় ব্লাড সার্কুলেশন করতে গেলে হার্টটাকে পাম্প করতে, যেটা হার্ট পাম্প করতে হয়, সেটা কিন্তু আমরা গরমকালে বা যদি আমরা নিজের শরীরটার টেম্পারেচার একটু যদি বাড়াই তাহলে সেই তুলনায় তাকে কম কাজ করতে হবে, অর্থাৎ খুব নর্মাল ওকে পাম্পিং করতে হবে, যার ফলে প্রেশারটা নর্মাল থাকে। ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের শেষ ফিডব্যাক, সাজেশন বা প্রশ্ন যদি থাকে তন্ময় সাহা মহাশয়কে, ডক্টর তন্ময় সাহা মহাশয়কে অনুরোধ করব আনমিউট করে ওনার ফিডব্যাক, সাজেশন বা যদি কোনো প্রশ্ন থাকে উনি আজকের এই আলোচনা চক্রে রাখুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার আলাপনের সকলকেই। আমি কি বলে সম্বোধন করব আমার ভাই দীপক আজকে যে টপিকের উপর আলোচনা করেছি বিস্তারিত, এত কম সময়ের মধ্যে এই আলোচনা অনেকটাই তুলে ধরেছে। আমার সাজেশন দেওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে আমার পূর্ববর্তী স্যাররা যা বলে গেছেন তা অনেকটাই সাজেশন
যুক্ত হয়েছে। তো নতুন করে আর সাজেশন দেওয়ার কিছু নেই। আমি ধন্যবাদ জানাবো আলাপনকে যে ধরনের টপিক নিয়ে আসার জন্য, এবং সর্বোপরি দীপক যেভাবে আজকে প্রেজেন্ট করেছে, সত্যি ধন্যবাদ দীপককে। আমিও এনরিচ হলাম, কারণ এই ধরনের টপিক আমাকেও, হয়তো ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের কাছে হেলথ রিলেটেড বা হেলথ এডুকেশনের জন্য প্রয়োজন, কিন্তু আমার কাছে আমি প্রতিদিন যে কাজের সঙ্গে যুক্ত থাকি সেখানেও এই অভিজ্ঞতা, এই আলোচনা আমার অনেক হেল্প করবে। তো সবাইকেই আবার ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে দীপককে, কারণ যেভাবে যতটা জায়গা নিয়ে ও বিষয়টাকে উত্থাপন করেছে। ধন্যবাদ দীপক। থ্যাংক ইউ তন্ময়দা। অসংখ্য ধন্যবাদ ডক্টর তন্ময় সাহা মহাশয়কে আমাদের আলাপনে উপস্থিত থাকার জন্য এবং ওনার অমূল্য বক্তব্য রাখার জন্য। স্যার এভাবেই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব এবং সাজেশন এখানেই শেষ করছি। আমাদের অন্তিম পর্ব ধন্যবাদ জ্ঞাপন এখন আমিই করব। আজ ৬৯ পর্বের একদম শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি। আজকের পর্বটি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়ের স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হয়েছিল। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রথম পর্ব থেকে ৬৮তম পর্বের অনেক মুখ্য আলোচকগণ, যাদের অমূল্য সময় একবার দিয়েছেন নয়, যাদের জন্য ৬৮টা পর্ব শেষ হয়েছে নয়, তারা অমূল্য সময় দিয়ে একটি পর্ব সম্পূর্ণ পরিচালনা করেছেন এবং আমাদেরকে পুষ্ট করেছেন। সঙ্গে প্রতিনিয়ত প্রতিটি পর্বে থেকে আমাদেরকে সমৃদ্ধ করে চলেছেন। এই জন্য পূর্ববর্তী আলোচক অধ্যাপক অলোক ব্যানার্জি মহাশয়, অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, অধ্যাপক তন্ময় সাহা মহাশয়, সবাইকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, সবাইকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের এই ছোট্ট যে প্রয়াস সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে এবং শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আপনাদের জন্য আলাপন আমাদের সমৃদ্ধ হচ্ছে এবং হয়ে চলেছে। ফল্গু নদীর ধারার মতোই যেন এই আলাপন আপনাদের দ্বারা পুষ্ট হয়ে চলেছে। আপনারা এইভাবেই আশীর্বাদ বর্ষণ করুন আলাপনকে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত, মহাবিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, অধ্যাপক মণ্ডলী তথা ছাত্রছাত্রীবৃন্দ, শারীরিক শিক্ষাপ্রেমী, ক্রীড়া বিজ্ঞান প্রেমী সবাইকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে যার নাম নিলাম না, সবিতা সৎপুর দিদি ভাই, ডক্টর মৃত্যুঞ্জয় দাস, ডক্টর অলোক সেন বর্মন, সবাইকেই, এছাড়া পশুপতি মাহাতো, যার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি, নিস্তারণী মহাবিদ্যালয়ের অধ্যাপক, সবাইকে যথাযোগ্য স্থানে শুভেচ্ছা। এবং বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, যাদের জন্য এই আলাপন, সেই প্রাণের প্রিয় আমাদের ছাত্রছাত্রীকে আরেকবার যথাযোগ্য শুভেচ্ছা জানিয়ে ৬৯তম পর্বে এতক্ষণ যারা উপস্থিত ছিলেন সবাইকে আরেকবার যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে, বিশেষ করে শুভরাত্রি জানাবো ক্যাপ্টেন দীপক কুমার সিং মহাশয়কে, যিনি প্রায় ২ ঘন্টা ধরে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং ৬৯তম পর্বকে উনি আমাদের কাছে এক দৃষ্টান্ত রেখে গেলেন। উনার এই অমূল্য বক্তব্য আমাদের রেকর্ডিং হয়ে থাকছে, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে
আমরা যখন মন করব আমরা শুনতে পারবো, আমাদের আলাপনের ইউটিউব যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করতে পারি আমরা, বা সাবস্ক্রাইব না করেও আমরা চ্যানেলটি উন্মুক্ত করে দেখতে পারি। সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে সম্ভাষণ জানিয়ে আজকের 69তম পর্ব এখানে শেষ করছি। স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আলাপনের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আগামী 70তম পর্বে দেখা হবে। মুখ্য আলোচক রূপে আমরা পাবো অধ্যাপক নীতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। নমস্কার, শুভরাত্রি।